সো আজকের ক্লাসে হচ্ছে আমরা রিঅ্যাক্ট জেএস এর একদম বেসিক আমরা আমাদের ফার্স্ট রিঅ্যাক্ট জেএস অ্যাপ ক্রিয়েট করব। সো এখানে হচ্ছে বেসিক্যালি আপনারা কিভাবে একটা রিঅ্যাক্টের প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, তারপর কিভাবে হচ্ছে আপনি আপনার রিঅ্যাক্ট প্রজেক্ট ক্রিয়েট করার পর একটা ফোল্ডার স্ট্রাকচার কোথায় কি থাকতেছে, কোথায় আপনি হাত দিবেন, কোথায় কাজ করবেন, কোথায় কাজ করবেন না, এই টাইপের জিনিসগুলো নিয়ে। সো আমি আপনাদের জন্য এখানে কিছু জিনিস অলরেডি নিয়ে রেখেছি। একটু এটাকে কে হ্যাঁ। সো আপনি যখন একটা রিঅ্যাক্ট অ্যাপ ইনস্টল করবেন আপনার কাছে অনেক অপশনস আছে। আপনি হচ্ছে ডিরেক্ট গুগলে গিয়ে রিঅ্যাক্টের গুগলে গিয়ে হচ্ছে রিঅ্যাক্ট জেএস নিয়ে লিখবেন, দেন ওদের নতুন রিঅ্যাক্ট ডট ডেভ নামে একটা ডকুমেন্টেশন অ্যাড হয়েছে, ওটা থেকে আপনি হচ্ছে কীভাবে একটা রিঅ্যাক্ট জেএস অ্যাপ ইনস্টল করতে হয় সেটা করতে পারেন। এছাড়া আপনি হচ্ছে ভাইটার মাধ্যমে ইনস্টল করতে পারেন। নতুন আরেকটা জিনিস এসেছে হচ্ছে বান, ও হচ্ছে আরও ফার্স্ট রিঅ্যাক্ট অ্যাপ ইনস্টল করে দেয়। সো আমি জাস্ট অল্টারনেটিভগুলো দেখালাম আপনাদেরকে, মানে আপনি যে কোনো একটা ইউজ করে রিঅ্যাক্ট অ্যাপ ইনস্টল করতে পারবেন। সো আমি একদম বেসিক মনে করেন আপনাদের স্টার্ট করার জন্য কি করবেন, জাস্ট সিম্পলি আমি যেটা দেখাই আপনাদেরকে, আমি জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করছি। এই ফোল্ডারে গিয়ে আমি জাস্ট এখানে সিএমডি অ্যান্ড সিএমডিটাকে আমি ছোট করি। এখানে আমি যেটা করব, আমি করলাম কি, আহ, এটা হবে আমাদের ফার্স্ট রিঅ্যাক্ট প্রজেক্ট। সো আপনি যখন রিঅ্যাক্ট জাস্ট প্রজেক্ট ক্রিয়েট করবেন কিভাবে করবেন, npx ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ, এটা দিয়ে এই কমান্ডটার মানে হচ্ছে আপনি রিঅ্যাক্ট অ্যাপটা ইনস্টল করছেন, এবং npx ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ, এবং এরপরে যেটা দিবেন এটা হচ্ছে আপনার প্রজেক্টের নামটা, ঠিক আছে? সো প্রজেক্টের নাম এটা কি হবে, এটা হচ্ছে দিলেন যে মাই ফার্স্ট রিঅ্যাক্ট অ্যাপ, সরি, ফার্স্ট রিঅ্যাক্ট অ্যাপ। সো এরপরে এটা আপনার আপনাকে জিজ্ঞেস করবে যে নিড টু ইনস্টল ফলোইং প্যাকেজেস, আপনি কি প্রসিড করতে চান কিনা। হ্যাঁ, আমি প্রসিড করতে চাই। ওকে, ওকে টু প্রসিড, ইয়েস। কিছু ভার্সন ডেপ্রিকেটের কোনো সমস্যা নাই। ও হচ্ছে উইথিন কিছু সেকেন্ডসের ভিতর আপনাকে রিঅ্যাক্ট জেএস প্রজেক্টটা ক্রিয়েট করে দিবে। আচ্ছা, এটা ডিপেন্ডস অন আপনার পিসির ইন্টারনেট স্পিড অ্যান্ড অল, এগুলোর উপর দেখা যায় প্রজেক্টটা আপনার রিঅ্যাক্ট প্রজেক্টটা কত ফার্স্ট ক্রিয়েট হবে সেটার উপর ডিপেন্ড করে, এই আর কি। উম, সো আমরা আজকের ক্লাসে একটা জিনিস করতে পারি, আমরা রিঅ্যাক্টের এই ফোল্ডার স্ট্রাকচার অ্যান্ড অল বুঝে রাখতে পারি, রিঅ্যাক্টের কিছু হুকস বুঝে রাখতে পারি, অ্যান্ড সাথে হচ্ছে আমরা একটা বয়লার প্লেটের মধ্যে ক্রিয়েট করতে পারি, এবং এই বয়লার প্লেটটা আমরা আমাদের যে কোনো প্রজেক্ট ইউজ করতে পারবো। যেমন আপনার একটা প্রজেক্ট ক্রিয়েট করার টাইমে কী হইতে পারে, আপনি একটা রিঅ্যাক্ট অ্যাপ যখন রিঅ্যাক্ট প্রজেক্ট ক্রিয়েট করবেন তখন কি আপনার রিঅ্যাক্ট অ্যাপ ইনস্টল করতে হইতে পারে, আপনার কি হইতে পারে, আপনার হচ্ছে আপনার রিঅ্যাক্টের আপনার ডোম ইনস্টল করতে হইতে পারে, যেটা হচ্ছে রাউটিং এর জন্য হ্যান্ডেল করা হয়, সেটা হইতে পারে আপনার হতে পারে কনটেক্সট এপিআই লাগতে পারে, আপনি কোনো একটা জিনিস চাইল্ড কম্পোনেন্ট থেকে আপনি হচ্ছে প্যারেন্ট কম্পোনেন্টের থ্রুতে আরেকটা চাইল্ড পাঠাতে পারেন, ঠিক আছে? ইউজুয়ালি রিঅ্যাক্ট যেটা হয়, রিঅ্যাক্ট হচ্ছে আপনি এটা হচ্ছে মানে ইউনিডিরেকশনাল, বা আপনি যেটা বলতে পারেন নদীর পানি যেভাবে ফ্লো হয় সহজ সহজ কথা এটার মতো, পানি কিন্তু একদিকে ফ্লো হচ্ছে, ঠিক আছে? মানে বেসিক্যালি প্যারেন্ট থেকে চাইল্ডের দিকে হচ্ছে যেটা পাস হচ্ছে। বাট আপনি যদি কোনো একটা ডেটা প্যারেন্টের একটা চাইল্ড থেকে একটা প্যারেন্ট আরেকটা চাইল্ডে পাঠাতে চান, তখন হচ্ছে আপনার এই জিনিসটা কন্টেক্সট এপিআই ছাড়া পাঠানো যাবে না, ঠিক আছে? আমি যদি এটাকে পেইন্টের মাধ্যমে দেখাই এখানে শিপগুলো কোথায়, নতুন পেইন্ট একটু বেশি আপডেটেড।
আচ্ছা যাই হোক, আমি রেক্টেঙ্গুলার শেপেই বুঝাই। এইটা হচ্ছে, না রেক্টেঙ্গুলার দিলাম তো আমি। আচ্ছা এই যে শেপস পেয়ে গেছি। সো মনে করেন এইটা হচ্ছে আপনার প্যারেন্ট, ওকে। সো এই প্যারেন্টের কি আছে, একটা চাইল্ড আছে এখানে, একটা চাইল্ড এখানে, আর একটা চাইল্ড, ওকে। সো আপনি যেটা করবেন, আমি এখানে কে টেক্সট, আরে কিছু একটা, এত কিছু লাগবে না আমার। ও হচ্ছে আমার প্যারেন্ট, ওকে, অ্যান্ড ও হচ্ছে আমার, আবার হয়ে গেল, ও হচ্ছে আমার হচ্ছে চাইল্ড ওয়ান, ওকে, অ্যান্ড ও হচ্ছে আমার চাইল্ড টু, ওকে। সো রিয়েক্ট আপনি যেটা করতে পারেন, এটা কাটা না কেন, হ্যাঁ, রিয়েক্ট আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছে প্যারেন্ট ওয়ান থেকে ডেটা চাইল্ড ওয়ানে পাঠাতে পারেন, মানে আই মিন প্যারেন্ট থেকে চাইল্ড ওয়ানে পাঠাতে পারেন, অথবা প্যারেন্ট থেকে চাইল্ড টু এ পাঠাতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনার কোনো একটা ডেটা চাইল্ড ওয়ানের কাছে আছে, ঠিক আছে। এই চাইল্ড ওয়ান কিন্তু কি করতে পারবে, চাইল্ড ওয়ান এই চাইল্ড টুকে যদি পাঠাতে চায়, ও কিন্তু ওদের মানে পসিবল না, ঠিক আছে, অ্যাকর্ডিং টু রিয়েক্টের ফ্লো আর রিয়েক্টের যে ইকোসিস্টেম সেটার থ্রুতে। বাট আপনি যদি পাঠাতে চান তখন কি করতে হবে, চাইল্ড ওয়ান থেকে বলতে হবে প্যারেন্টকে যে আমার এই ডেটা আছে, তুমি এখানে নাও, অ্যান্ড এই প্যারেন্ট থেকে দেন চাইল্ড টুতে পাঠাতে হবে। তো এটা হচ্ছে এভাবে কাজ করে। সো এই সকল ক্ষেত্রে হচ্ছে আপনার কনটেক্সট এপিআই লাগে আমাদের, ঠিক আছে। কনটেক্সট এপিআই দা করা হয় রিয়েক্টের বাই ডিফল্ট যেটা। এছাড়া অনেক থার্ড পার্টি আছে, যেমন হচ্ছে আপনারা জুস স্ট্যান্ডের নাম শুনে থাকবেন, এটা বর্তমানে ভালোই পপুলার। সো এটা অনেকে ইউজ করে থাকে স্টেট ম্যানেজ করার জন্য, বা রিডাক্সের নাম তো শুনেছি স্টেট ম্যানেজ করার জন্য, সো রিডাক্স ইউজ করা হয়ে থাকে। সো এই আর কি। সো আমরা আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে হোপফুলি। হ্যাঁ, প্রজেক্ট ক্রিয়েটের জন্য আমরা জাস্ট কিছু জিনিস একটু ডিসকাস করলাম। সো আচ্ছা, সাউন্ড শোনা যাচ্ছে না? ওকে, গ্রেট। সো আমি আস্তে আস্তে আগাই। সো এরপর আমরা আমাদের প্রজেক্ট রিয়াক্ট প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেল। এরপর আমরা কি করব দেখেন, ও আমাকে সব কিছু ক্রিয়েট করে বলতেছে যে npm স্টার্ট। npm স্টার্ট মানে হচ্ছে তোমার প্রজেক্টটাকে তুমি এবার রান করবা। npm রান বিল্ড। বিল্ড মানে হচ্ছে যখন আমরা এই প্রজেক্টটাকে কোথাও কোনো একটা সার্ভারে দিব, প্রোডাকশন সার্ভারে দিব, তখন এটা কি করতে হবে, আমাকে বিল্ড করতে হবে। আমরা যখন এইচটিএমএল এ কাজ করতাম, কি করতাম, একটা আমার প্রজেক্টের ভিতরে এইচটিএমএল থাকতো, সিএসএস থাকতো, জাভাস্ক্রিপ্ট থাকতো। দেন এটাকে ও কী করতো, নিয়ে একদম ডিরেক্ট আমি যে কোনো একটা সার্ভারে, বা আমি মনে করি নেটলিফাইতে হোস্ট করলাম, বা আমি হতে পারে গিটহাব পেজেসে হোস্ট করলাম, ওইখানে হোস্ট করলাম। তাহলে হচ্ছে ওইটা ওইখানে চলে গেল, অ্যান্ড ওইটা ওইখানে ওর মতো প্রসেস করে, যেই সার্ভারে আমরা হোস্ট করছি ওইখানে ও প্রসেস করে এটাকে একটা ওয়েবসাইট বানিয়ে দিল। বাট রিয়েক্টের ক্ষেত্রে কি হয়, রিয়েক্টের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা এরকম কাজ করে না, বিকজ এখানে হচ্ছে অনেক ফোল্ডার থাকে। এটা এখনই দেখতে পারবেন, দাঁড়ান আমি আপনাকে আগে ওপেন করি আমরা, দাঁড়ান। তো ও কি বলছে আমাদেরকে, বলছে সিডি মাই ফার্স্ট রিয়েক্ট অ্যাপ, তার মানে হচ্ছে আমি তো রুটে আছি। সো দেখেন, আমি যদি এখানে রিয়েক্ট জেস ফোল্ডারে আছি, রুটে আছি, এখানে এলএস লিখলে, আচ্ছা এখানে এলএস কাজ করবে না। সো আমি যেটা করবো, আমি এখানে সিডি মাই ফার্স্ট মাই ফার্স্ট রিয়েক্ট অ্যাপ, ঠিক আছে, এখানে আসলাম। তার মানে আমি আমার এখন কোথায় আছি, আমি রিয়েক্ট জেস ফোল্ডারে ছিলাম, আমি এখন চলে আসলাম মাই ফার্স্ট রিয়েক্ট অ্যাপে। এবার আমি কি করব, এটাকে আমি আমি এখানে সার্ভারটা স্টার্ট করব না, আমি এটাকে ভিএস কোডের মাধ্যমে ওপেন করে ফেলবো। সো আমার এটা স্টার্ট হয়ে গেছে। ওকে, যেটা বলছিলাম একটু আগে npm run build এর কথা, সেটা কি, এই npm run build এর বেসিক্যালি যেটা করা হয়, আমরা নরমাল
HTML প্রজেক্ট কি থাকে, আমাদের একদম যে কোনো একটা প্রজেক্টের রুটে থাকে হচ্ছে index.html, অ্যান্ড এইটার সাথে কানেক্টেড থাকে হচ্ছে আমরা CSS যে ফোল্ডারে থাকুক না কেন, ইমেজেসগুলো যে ফোল্ডারে থাকুক না কেন, অথবা জাভাস্ক্রিপ্ট যে ফোল্ডারে থাকুক না, সব কানেক্টেড থাকে। অ্যান্ড আমরা যখন এটাকে বিল্ড করি ও সব মানে বেসিক্যালি যেটাকে এখন আমরা হোস্ট করি, তখন হচ্ছে ও এটা যে কোনো কিছু থেকে নিয়ে দেন হচ্ছে ওইটাকে দেন প্রজেক্টটাকে পাবলিশ করে। বাট রিয়্যাক্ট প্রজেক্টের ক্ষেত্রে যেটা হয় দেখেন, এখানে আমাদের ফোল্ডার স্ট্রাকচারটা দেখেন, আমাদের ফার্স্ট রিয়্যাক্ট অ্যাপের আমাদের কি দিচ্ছে, আমাদের রুটের ভিতরে দিচ্ছে কি একটা প্যাকেজ ডট জিএসএন। ওকে, আমাদের কি দিচ্ছে, একটা রিডমি এমডি ফাইল দিচ্ছে, মানে আমার যে প্রজেক্টটা একটু কমপ্লিকেটেড প্রজেক্ট তো হতে পারে, তাই না? সো এটা আমরা কিভাবে রান করব, সো ইনস্ট্রাকশনসগুলো অ্যান্ড আপনি যদি কোনো ডিপেন্ডেন্সি থাকে ওগুলো হচ্ছে রিডমি ফাইলে দিয়ে দিবেন। তারপর প্যাকেজ লগ ডট জেসন আছে, আমাদের গিট ইগনোর, এই গিট ইগনোর জিনিসটা হচ্ছে আপনি যখন আপনার প্রজেক্টকে কী করবেন, আপনি গিটহাবে আপলোড করবেন, তাই না? সো তখন আপনি যদি সব কিছু আপলোড করে দেন, তখন আপনার আপলোড হতেও টাইম লাগবে, অ্যান্ড এটা আপনার গিটহাবে একটা প্রবলেম হবে। কারণ কি দেখেন, এই যে নোট মডিউলস ফোল্ডারটা, ফার্স্টে আসে নোট মডিউলস ফোল্ডারটা, এখানে কি আপনার এই প্রজেক্টটা রান হওয়ার জন্য অনেক ডিপেন্ডেন্সি আছে, ঠিক আছে? অনেক রকমের কি বলে এটাকে, অনেক প্যাকেজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? বা অনেক প্যাকেজ বলতে আপনি এই জিনিসটাকে সহজ ভাষায় যদি বলি, মনে করেন আহ, আপনি একটা কাজ নিজে করতে পারেন, ঠিক আছে? কিন্তু ওই কাজটাকে আহ, অন্য কাউকে দিয়ে, বা ওই কাজটাকে আপনি হচ্ছে অপটিমাইজ করলেন, বা ওই কাজটাকে হচ্ছে আপনি কাউকে দিয়ে একটা এটাকে, বা কথার কথা আপনি হচ্ছে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারেন। আপনি কি করতে পারেন, আপনি একটা ফাংশন বানালেন, ফাংশন বানিয়ে এই ফাংশনটা যখন কল করবে আপনি কি করবেন, প্রত্যেকবার ওকে একবার 1 দিবেন, ওকে একবার 3 দিবেন, ওকে একবার 2 দিবেন, মানে আপনি যখন যতবারই ফাংশনটা কল করা হবে আপনি হচ্ছে আপনি র্যান্ডমলি কিছু নাম্বার দিবেন ওকে। সো এরকম একটা ফাংশন বানালেন। সো এটা কি করতেছে আপনার, এটা দিয়ে মনে করেন, বা আপনি মনে করেন 1 ডিজিট, আপনি হচ্ছে 4 ডিজিটের একটা নাম্বার রিটার্ন করবেন, ঠিক আছে? সো এইটা আপনি যখন কি করলেন, আপনি যখন এই ফাংশনটাকে কল করা হবে, মনে করেন আপনি একটা এসএমএস পোর্টালে জিনিস নিয়ে কাজ করতেছেন, তখন কেউ যদি এসএমএস ভেরিফিকেশন করতে চায়, আমরা অনেক ওয়েবসাইটে বা অনেক জায়গায় এসএমএস ভেরিফিকেশন থাকে, তখন কি করে আমাদেরকে ফোনে চার চার ডিজিটের ওটিপি পাঠায়, বা 6 ডিজিট যেই ডিজিটে ওটিপি পাঠায়, পাঠানোর পর ওরা যেটা করে, ওরা হচ্ছে আপনার এই একটা ফাংশন থাকে, যে ফাংশনটাতে হচ্ছে র্যান্ডমলি নাম্বার জেনারেট হয়, জেনারেট হয়ে ও হচ্ছে প্রত্যেকবার র্যান্ডম নাম্বার দিচ্ছে, ঠিক আছে? সো এরকম আর কি, আপনি কি করতে পারেন, একটা ফাংশন বানাতে পারেন যেটা দিয়ে হচ্ছে প্রত্যেকবার র্যান্ডম নাম্বার জেনারেট করবে, অথবা আপনি হচ্ছে একটা প্যাকেজ বানায় ফেললেন, ঠিক আছে? প্যাকেজ দিয়ে যেটা হবে, ও হচ্ছে এটা অলরেডি কেউ একজন ডেভেলপ করে রাখছে, বা আপনি একটা ডেভেলপ করে রাখলেন, আপনি জাস্ট ওই প্যাকেজটাকে এনে, জাস্ট ওই প্যাকেজটা এনে দেন ওইটার এগেনস্টে আপনার যে ফাংশনস আছে বা মেথড আছে হোয়াট এভার আপনি হচ্ছে ইউজ করতে পারেন। তার মানে আপনার তখন কিন্তু পুরা জিনিসটা আনা লাগতেছে না, আপনি জাস্ট জিনিসটাকে ইম্পোর্ট করে ওইটার এগেনস্টে যা কোডগুলো আছে, মেথডগুলো আছে, সবগুলো ইউজ করতে পারলেন, ঠিক আছে? এটা আপনি হতে পারে আপনি এটা তো জাস্ট আমি একটা একদম সিম্পল থেকে সিম্পলেস্ট জিনিস না বুঝালাম, জাস্ট একটা নাম্বার, বাট এটা হতে পারে আপনি কোনো একটা ফ্রেমওয়ার্ক নিয়ে আসতে পারেন, মানে এরকম একটা অবস্থা, বা আপনি হয়তো কোনো একটা সিএসএস এ কোনো একটা স্টাইল নিয়ে আসতে চাচ্ছেন, সো একটা ফ্রেমওয়ার্ক নিয়ে আসলেন, ওইটা থেকে কোনো কিছু নিলেন, আপনি কোনো একটা কম্পোনেন্ট নিয়ে আসতে চাইলেন, সো এটার আসলে অন্য লেভেলের পাওয়ার আছে, ঠিক আছে? সো এখানে যেটা বলতেছিলাম, এই নোট মডিউলস ফোল্ডারটা কি কি করে, এটার ভিতরে হচ্ছে আমাদের অনেকগুলো প্যাকেজ আছে, ঠিক আছে? আপনি স্ক্রল করতে থাকবেন দেন আপনি দেখবেন হচ্ছে অনেকগুলা। সো আমি এই সবগুলো স্ক্রল করে টাইম নষ্ট করতেছি না, আমি জাস্ট এখানে যেটা বলতেছি, আমাদের প্রথম যেটা আমাদের নোট মডিউলস ফোল্ডার থাকে, এবং নোট মডিউলস ফোল্ডারে আমাদের কাজের কিছু না এখানে, এটা জাস্ট আমাদের প্রজেক্টের ডিপেন্ডেন্সিগুলো, বা প্রজেক্ট আমাদের রান হওয়ার জন্য আমাদের বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ডেন্ট, বা আমাদের লাগতে পারে দেখে আমরা অলরেডি রিয়েক্ট ডেভেলপাররা কী করছে, এটাকে দিয়ে দিছে, ঠিক আছে? সো এই নোট মডিউলস ফোল্ডারে আমাদের কোনো কাজ নেই, এটা যেভাবে আছে এটা অ্যাজ ইট ইজ থাকবে। ওকে, আচ্ছা। সো আমি বলছিলাম হচ্ছে এনপিএম রান বিল্ডের কথা। এনপিএম রান বিল্ড কেন বলতেছিলাম, কারণ এইখানে যখন বিল্ড করবেন ও হচ্ছে পুরো প্রজেক্টটাকে আপনার বিল্ড করে অপটিমাইজ করে একটা ছোট ফাইল দিবে, যেটা ভিতরে ইন্ডেক্স ডট জেএস থাকবে, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট থাকবে, যেটা দিয়ে আপনার প্রজেক্টটা রান হবে। আর যদি টেস্ট করতে চান, আপনার বিভিন্ন টেস্টিং লাইব্রেরি আছে, জেস্ট আছে, মোকা আছে, ওগুলো দিয়ে হচ্ছে আপনারা এই টেস্টিংয়ের কাজগুলো করতে পারবেন। ওকে, তারপরে হচ্ছে এই তো, আচ্ছা, এবার হচ্ছে আমরা আমাদের প্রজেক্টটাকে স্টার্ট করি, এটা আমাদের কাজ নেই এখানে, আমরা কমেন্টটাকে কেটে দিলাম। আমরা হচ্ছে এখানে টার্মিনালে আসব, নিউ টার্মিনাল, আমাদের টার্মিনালটা ওপেন হয়ে গেল, অ্যান্ড এইখানে আমি যেটা করব npm স্টার্ট, তাহলে আমাদের আমাদের রিয়েক্ট প্রজেক্টটা স্টার্ট হয়ে যাওয়া উচিত। আমরা আমাদের ফার্স্ট রিয়েক্ট প্রজেক্ট, ওকে,
ওয়েবেল বা ওয়াবেল বা এটা দিয়ে একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে বেসিক্যালি কি করতেছে হচ্ছে আপনার পুরো প্রজেক্টটাকে হচ্ছে প্রসেস করতেছে, ঠিক আছে? প্রসেস করে হচ্ছে ব্রাউজারের রিডেবিলিটির মতো করে দিয়েছে, ঠিক আছে? আপনার যেই কোডগুলাকে লিখছেন এটাকে ও হচ্ছে একটা মানে বেসিক্যালি হচ্ছে ইন্টারপ্রেটার হিসেবে কাজ করতেছে। আচ্ছা, ওকে। আচ্ছা, আমার যেটা ধারণা মাঝে মধ্যে একটু ল্যাগ করে, ল্যাগ করলে হচ্ছে সাউন্ডের সিনক্রোনাইজেশনের একটু প্রবলেম হয়। আহ, আচ্ছা, আমি জিনিসটা দেখবো। হ্যাঁ, যেটাই আসলে ল্যাগ করে মাঝে মধ্যে, এটা হইতে পারে বিকজ অফ দ্য ডিভাইস অর সামথিং, হয়তোবা ডিভাইসটা অত বেশি পাওয়ারফুল না, সো এই জন্য হইতে পারে। সো আর অনেকগুলো ট্যাবও চলতেছে, সো এই কারণেও হতে পারে। আচ্ছা, সো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, কোথায় ছিলাম ভুলে গেছি আপনাদের বলতে বলতে। আচ্ছা, সো বেবেল যেটা করে সেটা হচ্ছে ও মানে আমরা যে কোডটাকে লিখেছি সেই কোডটাকে ও হচ্ছে প্রসেস করে একদম মানে বিল্ড অপটিমাইজ করে ও হচ্ছে আমাদেরকে ব্রাউজার রিডেবল করে দেয়, ঠিক আছে? সো দেখেন আমার প্রজেক্টটা রান হয়ে গেছে, ও আমাকে বলতেছে যে তুমি তোমার লোকাল হোস্ট 3000-এ যাও, তাহলে তুমি হচ্ছে এটাকে দেখতে পারবা। সো আমি দেখি কোথায় আসে। সো আমি এটা আমার ব্রাউজারে এসে আমি যদি এখানে দেই, তো আমাদের লোকাল হোস্ট 3000, আমরা কিন্তু আমাদের ফার্স্ট রিয়্যাক্ট অ্যাপটা আমরা ইনস্টল করে ফেলছি বা আমরা রান করে ফেলছি, ওকে? সো খুবই ইন্টারেস্টিং ব্যাপার। সো আমরা এবার একটু ফোল্ডার স্ট্রাকচারটা সম্পর্কে বুঝি, কি ফোল্ডার স্ট্রাকচার আছে। আমরা ফার্স্টে যদি আসি পাবলিক ফোল্ডারটা কি, এটার ভিতরে হচ্ছে আমাদের পাবলিকলি অ্যাক্সেসিবল যেই জিনিসগুলো থাকে সেগুলো থাকে, যেমন হচ্ছে আমরা ফেভিকন আইকনটা, আমরা আমাদের এইখানে যে আইকনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার সিঙ্ক হয়ে গেছে, হ্যাঁ। এখানে আমরা যে আইকনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দ্য ফেভিকন ডট আইসিও, সেইটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই ফেভিকনের ভিতরে, এটা পাবলিকলি। তারপর হচ্ছে আমাদের লোগো দেখতে পাচ্ছি, কিছু লোগো থাকে, আপনি যখন এটাকে বিল্ড করবেন বা আপনি যখন পিডাব্লিউএ করবেন মানে প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ করবেন, তখন হচ্ছে এই লোগোগুলো লাগে। তারপর একটা ম্যানিফেস্ট যে জেসন আছে, এটা দিয়ে হচ্ছে বেসিক্যালি আপনি পিডাব্লিউর কাজগুলো করা হয় বা এরকম অনেক কিছু করা যায়, বাট এখানে জাস্ট ফর দ্য টাইম বিং ওরা জাস্ট কিছু শর্ট নেম দিয়ে রাখছে, আপনি এটাকে পিডাব্লিউএ করলে তখন হচ্ছে এই নামগুলো দিয়ে হচ্ছে দেখাবে, বাট এগুলোকে মডিফাই করা যায়। তারপর হচ্ছে আপনি robots ডট টিএক্সটি দিয়ে একটা ফাইল দেখতে পাচ্ছি। সো এটা বেসিক্যালি হচ্ছে যখন আপনি অনলাইনে কোনো একটা ওয়েবসাইট দিবেন, সো যেই ক্রলার আছে বা গুগল ক্রলার বলেন, ওরা কি করে এই রোবটসগুলা বা ক্রলারগুলা এই robots ডট টিএক্সটি ফাইলে ঢুকে কোনো কিছু যদি থাকে, তখন হচ্ছে ওগুলাকে দেখে। যেমন আপনি এসইও যখন কাজ করবেন তখন এই robots ডট টিএক্সটি ফাইলের এক্স্যাক্টলি সেটাই বলছিলাম, এসইওর জন্য যখন কাজ করবেন তখন হচ্ছে robots ডট টিএক্সটি ফাইলটা খুবই কাজে লাগে আর কি, ঠিক আছে? আপনি ইন ডিটেলসে যাচ্ছি না। এরপরে আসে ইন্ডেক্স ডট এইচটিএমএল। আচ্ছা, ইন্ডেক্স ডট এইচটিএমএল বেসিক্যালি কী করে? ইন্ডেক্স ডট এইচটিএমএল হচ্ছে আপনার পুরো প্রজেক্টে যা আছে সব এখানেই থাকে, ওকে? সো যেমন দেখেন, আমরা এখানে দেখেন আমরা যে এইচটিএমএল ফাইল থেকে এক্স্যাক্টলি কিন্তু এখানে এইচটিএমএল ফাইলই আমাদের এই ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখানে কমেন্ট করা আছে কিছু জিনিস, আমি এটাকে রিমুভ করে দিই, এটা আমার কাজের না, ওকে? আপনারা চাইলে রিমুভ করে দিতে পারেন। তারপর এইখানেও আমরা রিমুভ করে দিতে পারি। সো দেখেন আমরা কিন্তু এটা আমাদের হচ্ছে একদম বেসিক, যে আমরা একদম ছোটোবেলায় যে আমরা এইচটিএমএল যখন করছি একদম ইন্ডেক্স ডট এইচটিএমএলটাই। সো এখানে রিয়্যাক্ট অ্যাপ দেওয়া, যেটা হচ্ছে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? রিয়্যাক্ট অ্যাপ। সো এইটাকে মনে করেন আমি এটার নাম দিলাম হচ্ছে আপনার এটার নাম দিলাম হচ্ছে মাই ফার্স্ট রিয়্যাক্ট অ্যাপ, ওকে? সো এবার যদি এখানে আসে দেখেন মাই ফার্স্ট রিঅ্যাক্টিভ, এবং রিঅ্যাক্টের একটা মজার জিনিস হচ্ছে আমরা যখন এইচটিএমএল করতাম তখন কি করতাম, আমরা আমাদের চেঞ্জেসগুলো তো আমরা রিয়েল টাইম দেখতে পারতাম না, তো আমরা কি করতাম, চেঞ্জ করতাম, দেন আমরা ব্রাউজারে এসে আমরা আমাদের ওয়েবসাইটটাকে রিফ্রেশ করতাম, তাহলে আমরা আপডেট দেখতে পারতাম। বাট আমরা যদি লাইভ দেখতে চাইতাম তখন হচ্ছে আমরা একটা এক্সটেনশন ইউজ করছিলাম, লাইভ সার্ভার,
ঠিক আছে? ওই লাইভ সার্ভার দিয়ে ও কী করতো, এটাকে অলরেডি লাইভ করে রাখতো, দেন হচ্ছে কোনো চেঞ্জেস করলে অটোমেটিক ও রিফ্রেশ ও জিনিসটাকে দেখাতো। বাট রিয়েক্টের ক্ষেত্রে ও যেটা করে, ও হচ্ছে বেসিক্যালি আপনার অলরেডি একটা সার্ভার ক্রিয়েট করে রাখে, এবং দেখেন এটা হচ্ছে লোকাল হোস্ট 3000, এই ভিউ পোর্টে বা এই পোর্টে হচ্ছে বেসিক্যালি আপনার এই সার্ভারটা বা এই পোর্টে বেসিক্যালি আপনার রিয়েক্ট প্রজেক্টটা অলওয়েজ আপ অ্যান্ড রানিং থাকে। ঠিক আছে? সো সেটা দেখলেন। এবং কখনো যদি মনে করেন যে আপনার মাই ফার্স্ট রিঅ্যাক্ট অ্যাপ, এখন আরেকটা জিনিস এখানে বলে রাখি, এখন নো স্ক্রিপ্ট বলে একটা জিনিস আছে। নো স্ক্রিপ্ট কি? এইটা হচ্ছে বেসিক্যালি আপনার অনেক সময় আহ, আমরা কি করি, আমরা ব্রাউজারে জাভা স্ক্রিপ্টটাকে ডিসেবল করে রাখি। ঠিক আছে? সো জাভা স্ক্রিপ্ট যদি ডিসেবল করে রাখি অ্যান্ড এইটা যদি আমরা ইনেবল না করি, আমরা রিঅ্যাক্ট প্রজেক্ট কাজ করবে না। ঠিক আছে? যেমন আপনি এই জিনিসটাকে দেখেন, এইটা আমার এপিআই এর ক্লাসে আমি অলওয়েজ দেখাই, তারপর আমি দেখাচ্ছি। এইখানে সেটিংসে আসলাম, জাভা স্ক্রিপ্টে আসলাম, ওকে, সাইট সেটিংস, সাইটস ক্যান ইউজ জাভা স্ক্রিপ্ট। এখান থেকে আমি জাস্ট দিলাম যে ডোন্ট অ্যালাউ সাইটস টু ইউজ জাভা স্ক্রিপ্ট। ওকে, তার মানে সাইটকে আমি জাভা স্ক্রিপ্ট ইউজ করতে দিব না। এবার এইখানে এসে আমি যদি একটা রিফ্রেশ করি, ওয়েট, আচ্ছা না, এখান থেকে না, সরি, আমি ডিরেক্ট সাইটেই যাব। ঠিক আছে? সাইট ক্যান ইউজ জাভাস্ক্রিপ্ট, এটা থাকুক। আমি হচ্ছে ডিরেক্ট এখান থেকে দেখাই। আমি এটাকে F12 প্রেস করে ডেভেলপার মোডে চলে আসলাম। ডেভেলপার মোডে এসে আমি হচ্ছে এইটা থাকে হচ্ছে অ্যাপ্লিকেশনস, না এটা থাকে হচ্ছে ওয়েট, হ্যাঁ, সো হ্যাঁ, সো এটা কোথায় থাকে আমি জাস্ট বলি। এটা থাকে হচ্ছে আপনার ফার্স্ট আপনার ব্রাউজারে ডেভেলপার টুলে যাবেন, মানে যেই সাইটের, এইখানে গিয়ে একটা গিয়ার আইকন দেখতে পারতেছেন, গিয়ার আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে এইখানে হচ্ছে একটু কষ্ট করে নিচে যাবেন, দাঁড়ান এটাকে আমি একটু পাশে আনি, একটু কষ্ট করে নিচে যাবেন। নিচে যাইতে 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 এইখানে দেখেন ডিবাগার অপশন একটা জিনিস দেওয়া আছে যে ডিসেবল জাভা স্ক্রিপ্ট। তার মানে আপনি যেই সাইটে আছেন, যেই সাইটে আছেন, এই সাইটে জাভাস্ক্রিপ্টটাকে ডিসেবল করে দিচ্ছেন। এবার ডিসেবল করে আপনি দেখেন এখানে সাথে সাথে একটা আইকন চলে আসছে যে জাভাস্ক্রিপ্ট ওয়াজ ব্লকড অন দিস পেজ। এবার যদি আপনি একটা রিফ্রেশ করেন, আপনার এই প্রজেক্টটা চলবে না, এবং এখানে দেখেন একটা মেসেজ দেখাচ্ছে, ইউ নিড টু ইনেবল জাভাস্ক্রিপ্ট টু রান দিস অ্যাপ। অ্যান্ড এইখানে দেখেন আমি যে জিনিসটা লিখে দিছি, সো এই এই জিনিসটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে? তো অনেক সময় থাকতে পারে কি, আপনার কিছু পণ্ডিত ক্লায়েন্ট কি করতে পারে, এসব এই জাভা স্ক্রিপ্ট ডিসেবল করে রাখতে পারে, তখন তো আপনার প্রজেক্ট চলবে না। সো এই জন্য হচ্ছে যে আপনি জাস্ট নো স্ক্রিপ্টে তখন জাস্ট এই মেসেজটা দেখাতে পারেন। ঠিক আছে? সো আপনি দিতে পারেন যে ইউ নিড টু ইনেবল জাভা স্ক্রিপ্ট টু রান ইয়োর ফার্স্ট রিঅ্যাক্ট অ্যাপ। ওকে, সো এবার যদি আসেন, এবার দেখেন এবার কিন্তু ও অটোমেটিকলি রিফ্রেশ করলো না। কারণ কি, আপনি যে লাইভ সার্ভারটা ছিল ওইটার কারণে হচ্ছিল, বাট এখন তো লাইভ সার্ভারে ওটা ডিসেবল করে রাখছেন। এবার আপনি রিফ্রেশ দিবেন, দেখেন এবার দেখাচ্ছে যে ইউ নিড টু ইনেবল জাভা স্ক্রিপ্ট টু রান ইউর ফার্স্ট রিঅ্যাক্ট অ্যাপ। ওকে, তার মানে নো স্ক্রিপ্টের জিনিসটা বুঝতে পারছেন। নো স্ক্রিপ্ট কী করে, যদি আপনার ব্রাউজারে জাভা স্ক্রিপ্ট ডিসেবল থাকে তখন হচ্ছে জিনিসটা দেখাবে। ওকে, এটাকে আমরা ইনেবল করে দিলাম, আমরা এবার রিফ্রেশ করলাম, আমাদের ডান, আমাদের রিঅ্যাক্ট প্রজেক্ট আপ অ্যান্ড রানিং। আচ্ছা, এইবার হচ্ছে আমরা বুঝাই আপনাদেরকে এখানে যেটা আছে। আচ্ছা, এরপরে দেখেন কি আছে, একটা ডিভ আছে, অ্যান্ড ডিভের ভিতরে এটার আইডি হচ্ছে রুট। আচ্ছা, তার মানে আপনার এই রিয়্যাক্ট প্রজেক্টের যাই দেখতে পারতেছেন না কেন, সবই হচ্ছে একটা ডিভের আন্ডারে। ঠিক আছে? আপনি যত যত বড় আপনি হচ্ছে কম্পোনেন্টস দেখেন না কেন, ওগুলোতে আমি ডিসকাশনে আসতেছি, কম্পোনেন্টস কি অল, মানে পুরো একটা প্রজেক্ট কি থাকে, একটা রুটের ভিতরে থাকে, একটা ডিভের ভিতরে থাকে বেসিক্যালি। ঠিক আছে? একটা ডিভ দিয়ে পুরো প্রজেক্টটাকে র্যাপ করা থাকে। সো ডিভটাকে যদি আপনি নাই করে দেন, আপনার রিয়্যাক্ট প্রজেক্ট নাই, এটাই হচ্ছে কথা। সো এই রুটটাকে নিয়ে কাজ করা হচ্ছে আপনার এসআরসি ফোল্ডারের ভিতরে। ঠিক আছে? এটাতে আমি যাচ্ছি। সো আই গেস আপনারা নোট মডিউলস ফোল্ডারে কী থাকে সেটা বুঝতে পারছেন, পাবলিক ফোল্ডারে কী থাকে সেটাও বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমি এসআরসিতে আসি। এসআরসিতে আসার আগে আমি একটু এখানে ডিসকাস করি। আমি তো রিডমি সম্পর্কে অলরেডি বলে ফেলছি যে কীভাবে কি স্টার্ট করবেন, রান করবেন অ্যান্ড অল।
প্যাকেজ জেসনে কি থাকে আপনার যে প্যাকেজেসগুলো হচ্ছে সো প্যাকেজ ডট জেসন ফাইলে যেটা থাকে এটা তো হচ্ছে আপনার বেসিক্যালি প্রজেক্টের নামটা থাকে। দেখেন আমি যে প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা কি করি, প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা একটা নাম দিয়েছিলাম মনে আছে যে মাই ফার্স্ট রিয়েক্ট অ্যাপ। সো আমি সেই জিনিসটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। বাট আপনি যদি এখন এটাকে, এবং আরেকটা মজার জিনিস দেখেন, আমি যদি টার্মিনালে আসি, কই গেল আমার টার্মিনাল, আচ্ছা টার্মিনাল যদি না আসে আমি কী করবো, আমার কিবোর্ডের কন্ট্রোল এবং ক্যারেটকে যদি একসাথে প্রেস করি, ক্যারেট হচ্ছে বেসিক্যালি আপনার যে ওয়ানের লেফটে যেই বাটনটা বা কিটা আছে সেটাকে আমরা প্রেস করবো, করলে দেখেন এটা চলে আসছে। অ্যান্ড দেখেন এই যে আপনি মনে আছে যে এনপিএক্স ক্রিয়েট রিয়েক্ট অ্যাপ দিয়ে একটা অ্যাপের নাম দিয়েছিলেন, সেইটাই কিন্তু এখানে দেখাচ্ছে যে মাই ফার্স্ট রিয়েক্ট অ্যাপ। এবং এইখানে যদি আপনি মাই ফার্স্ট রিয়েক্ট অ্যাপ না দিয়ে আপনি মনে করেন একটা সিরিয়াস একটা প্রজেক্ট বানাচ্ছে, যে দিলেন যে কি বলা যায়, মনে করেন মাহাদি ই কমার্স, ঠিক আছে, আপনি মাহাদি ই কমার্স নামে একটা ই কমার্স বানালেন, সেইটার ই কমার্সের নাম দিলেন এখানে, ঠিক আছে, এবং তখনই দেখাবে যে আপনার এই ই কমার্সটা চলতেছে, এবং এই ই কমার্সটা আপনার এই নেমের ভিতরে কিন্তু তখন এই কমার্স এই প্রজেক্টের নামটা থাকবে বেসিক্যালি, ঠিক আছে, এই আর কি। সো এইখানে নামটা কোনটা আসবে, টার্মিনালে নামটা আসবে হচ্ছে আপনার যে নামটা দিয়েছেন সেইটা। মনে করেন এইখানে আমরা এটাকে নাম চেঞ্জ করে দিলাম, বা মনে করেন আপনি এখানে একটা জোকসের ওয়েবসাইট বানালেন, ঠিক আছে, র্যান্ডম কিছু জোকস জেনারেট করবে, মাহাদি জোকস, র্যান্ডম জোকস ছাড়বে এখানে। তো এইখানে আমি যেটা করতে পারি দেখেন, আপনাকে এটা দেখাবে ফার্স্ট একটা, এটা ফার্স্ট দেখাবে, বাট আপনি এখানে যদি ক্যান্সেল করে দিতে চান, ক্যান্সেল করে দিলেন, দিয়ে এখানে npm স্টার্ট দিলেন, দেখেন এখন কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, নাম চেঞ্জ হয়ে এখানে কি হবে, এখানে নাম চেঞ্জ হয়ে দেখেন রান হচ্ছে ব্যাবেল দিয়ে পুরো প্রজেক্টটাকে, আপনার এটাকে কম্পাইল করা হচ্ছে, কম্পাইল করে দেন হচ্ছে এখানে এটাকে রান হবে, স্টার্টিং ডেভেলপমেন্ট সার্ভার এটা স্টার্ট করে দেন হবে দেখাবে যে হ্যাঁ আপনার এটা রান, এন্ড এখানে যে নামটা লিখছেন দেখেন এই আগে কিন্তু সেই নাম চলে আসে, তার মানে এই নামটা ডিপেন্ডস অন হচ্ছে আপনার, আচ্ছা আমরা এখানে আপনার রানিং ছিল, ওকে, সামটাইমস যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা, বুঝতে পারছি এখানে হচ্ছে লোডটা ক্যারি করতে পারছে না বিকজ অফ আমার একটা ব্রাউজার রানিং কয়েকটা ডেস্কটপে। সো এন্ড পিএস কোড আমার রানিং কয়েকটা, তারপর রেকর্ডিং সফটওয়্যার রানিং, সো মাল্টিপল সফটওয়্যার রানিং হওয়ার কারণে মাঝে মধ্যে একটু হ্যাঁ ল্যাগ করতেছে, আমি এটা বুঝতে পারছি, সেটা এই জন্যই ফিগার আউট করলাম। সো নেক্সট টাইম আমি যেটা করবো, আমি সব কিছু অফ করে জাস্ট এটাই রান করা ট্রাই করবো, এই যে দেখেন হ্যাঁ এইবার ক্লিয়ার কিনা একজন একটু একটু বলেন কাইন্ডলি, সাউন্ড ইস্যু, হ্যাঁ ক্লিয়ার হইলে একটু বললেন তাহলে আমি আবার স্টার্ট করি। যখন একটু প্রসেস হয় তখন একটু ল্যাগ করতেছিলাম দেখুন, ওকে গ্রেট। সো আমি যেটা বলতেছিলাম, সো এইখানে হচ্ছে ওকে হ্যাঁ, দেখেন আমি এখানে যে নামটা দিলাম, নামটা চেঞ্জ করার সাথে সাথে কিন্তু এখানে এই নামটা চেঞ্জ হয়ে গেল, তার মানে আপনি প্রজেক্টে যে নামটা, সেই নামটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাইলেন, ঠিক আছে, সেটাই হচ্ছে আপনার প্যাকেজ যেখানে থাকে। এবং দেখেন এখানে কিছু ডিপেন্ডেন্সি দেখতে পাচ্ছেন, ওকে ডিপেন্ডেন্সি কি, ডিপেন্ডেন্সিগুলো হচ্ছে বেসিক্যালি এই প্রজেক্টটা রান করার জন্য আপনার যা যা জিনিস থাকে সেগুলো, যেমন হচ্ছে আপনার রিয়েক্ট ডম, ঠিক আছে, ডম হচ্ছে বেসিক্যালি আপনার জাভাস্ক্রিপ্ট ক্লাস শিখেছেন যে ডকুমেন্ট অবজেক্ট মডেল, পুরো প্রজেক্টটা একটা ডকুমেন্টের ভিতরে থাকে, ঠিক আছে, ওইটা নিয়ে কাজ করতে হবে, ওইটা থাকে রিয়েক্ট স্ক্রিপ্টস এন্ড ওয়েব ভাইটাল। আমরা আস্তে আস্তে হচ্ছে আরো কিছু ডিপেন্ডেন্সি ইনস্টল করব, যেগুলো দিয়ে আমরা প্রজেক্টটা আপ এন্ড রানিং রাখবো, সেগুলো হচ্ছে আমরা দেখাবো। আচ্ছা এখানে কিছু স্ক্রিপ্টস আছে, এই যে দেখেন একটু আগে আমরা কি লিখেছিলাম মনে আছে, আমরা হচ্ছে npm স্টার্ট লিখেছিলাম। npm স্টার্টে কি হয়, npm স্টার্টে হচ্ছে বেসিক্যালি ও বিহাইন্ড দ্য সিন যেটা করে, যে রিয়্যাক্ট স্ক্রিপ্ট স্টার্ট, তার মানে হচ্ছে রিয়্যাক্টের স্ক্রিপ্টসটাকে বলে তুমি এবার স্টার্ট হও, ঠিক আছে, মানে গাড়ি যেরকম স্টার্ট হওয়ার বলে যে গাড়ি ইঞ্জিনটা স্টার্ট হইতে আপনি চাবি ঘুরে একটা চাপ দেন, তখনই ওরকম হচ্ছে ব্যাপারটা এরকম যে রিয়্যাক্ট স্ক্রিপ্ট স্টার্ট, ওকে। সো এই আর কি বিহাইন্ড দ্য সিন এই কাজ করে, আপনি যখন প্রজেক্টটাকে বিল্ড করবেন তখন রিয়্যাক্ট স্ট্রিপস বিল্ড এই জিনিসটা নিয়ে কাজ করা হয়, এই আর কি। সো এইখানে আমি আর কিছুতে ইন ডিটেলসে গেলাম না, এখানে আর তেমন কিছু নাই, প্যাকেজ লগ জেসনও হচ্ছে বেসিক্যালি ওইটারই একটা ভার্সন, একটু ইন ডিটেলসে নোডের কোনটা কি ইউজ করা হচ্ছে অ্যান্ড অল। ওকে হ্যাঁ, যেটা মাইক্রোফোনের ইস্যু যেটা বললাম, এটা হচ্ছে আমি যেটা ফিগার আউট করলাম সাইমালটেনিয়াসলি কয়েকটা
প্রোগ্রাম চলার কারণে মাঝে মধ্যে একটু এরকম হয়, যেমন এই যে একটু আগে আমি রিয়াক্ট অ্যাপটা যখন অফ করে অন করলাম তখন দেখা গেল প্রবলেম হলো। আমি এটা সুন ফিক্স করে ট্রাই করতেছি, কি করা যায় দেখি, যাতে আপনাদেরও ডিস্টার্ব না হয়, বিকজ ওকে। সো আমি যেটা এবার করলাম, আমার হচ্ছে রুট ফোল্ডার যা ছিল আমার এটা ডিসকাস করা ডান। এবার হচ্ছে আমি এসআরসি ফোল্ডারে চলে আসি। সো আপনি যখন রিয়্যাক্ট নিয়ে কাজ করবেন আপনার মোস্ট কাজটাই হবে এই এসআরসি ফোল্ডারের ভিতরে। আপনি রিয়্যাক্ট দিয়ে একটা পেজেস বানালেন, আপনি রিয়্যাক্ট দিয়ে কম্পোনেন্টস বানালেন, হোয়াট এভার আপনি করলেন, এটা থাকবে হচ্ছে কোনো না কোনো একটা এসআরসি ফোল্ডারের ভিতরে। সো ফার্স্টে চলে আসি আমি অ্যাপ ডট সিএসএস, ঠিক আছে, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেইটা। সো অ্যাপ ডট সিএসএস এ যেটা থাকে আমার পুরো প্রজেক্টের যে সিএসএসটা থাকে সেটা হচ্ছে অ্যাপ ডট সিএসএস থাকে, ঠিক আছে। সো আমি এখানে যে সিএসএস দেখতে পারতেছি, যেটার কারণে এই যে রিয়েক্টের আইকনটা ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, সেটা হচ্ছে অ্যাপ ডট সিএসএস এর কারণে। দেখেন এখানে দিয়ে দিয়েছে যে তুমি ইনফিনিটি ঘুরতে থাকবা, তুমি এরকম এইসব ভুগিচুগি সব কিছু এখানে দিয়ে দিয়েছে। সো আমি এখান থেকে আস্তে করে এগুলাকে কেটে দিলাম, কেটে দিয়ে সেভ করলাম এবং দেখবো এখানে আমার সব নাই, এই যে বিশাল একটা রিয়েক্টের লগইন এগুলো চলে আসছে, ঠিক আছে। সো অ্যাপ ডট সিএসএস বেসিক্যালি থাকে আপনার পুরো প্রজেক্টের আপনার কোডটা, ঠিক আছে, পুরো প্রজেক্টের স্টাইলটা বেসিক্যালি। অ্যাপ ডট জিএস যেটা থাকে এইটা হচ্ছে আপনার পুরো প্রজেক্টের বলতে পারেন, ঠিক আছে, কোডিং এর। আচ্ছা, আই গেস আমার প্রবলেম হইছে। আচ্ছা, সো এখান থেকে আপনি দেখেন যে জিনিসগুলো এখানে লিখেছেন সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। ওকে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আবার লাইক করেছিল। সো আমি এই জিনিসগুলো একটু রিমুভ করে দিই এইখানে। আচ্ছা, এখানে আমার হচ্ছে টেইলউইন্ডের একটা এক্সটেনশন ইনস্টল করা আছে, ওইটার কারণে হচ্ছে এখানে ক্লাস নেমগুলো জাস্ট র্যাপ এভাবে আসে, ঠিক আছে। সো আমি এটাকে সব কেটে দিই, আমার এখানে কিছুই লাগবে না, অ্যাপ ক্লাস নেম অ্যাপটা কিছুই লাগবে না, আমি এখানে এসে সব রিমুভ করে দিলাম। এইখানে জাস্ট একটা এমটি দিয়ে রাখলাম, ঠিক আছে। হুম। সো অ্যাপ.js-এ যেটা আমি করছিলাম, অ্যাপ.js-এ হচ্ছে বেসিক্যালি আমাদের রিয়্যাক্ট প্রজেক্টের রুটে যা থাকে সব হচ্ছে আপনার অ্যাপ.js থাকে। যেমন একটু আগে আমরা একটা লোগো দেখতে পাচ্ছিলাম, আমরা হচ্ছে কিছু আমরা হচ্ছে অ্যাপ.js আমরা হচ্ছে বেসিক্যালি কিছু আমরা লোগো দেখতে পাচ্ছিলাম, কিছু টেক্সট দেখতে পাচ্ছিলাম, হাইপারলিংক অ্যান্ড অল। আমি যদি একটু আন্ডু করি ওগুলাকে, হ্যাঁ, এই জিনিসগুলো দেখতে পাচ্ছিলাম, সব কিছু ছিল হচ্ছে অ্যাপ.js ফোল্ডারে। সো আমরা অ্যাপ.js ফোল্ডারে যেটা করব, অ্যাপ.js ফাইলে যেটা করবো বেসিক্যালি, আমরা যখন রাউটিংয়ের কাজগুলো করব, আমি এইখানে আমার কোডগুলো লিখবো না, আমি হচ্ছে রাউটিং করে করে এটাকে আমি অন্য কম্পোনেন্টে পাঠিয়ে দিব, যে তুমি যদি এই রাউটে যাও তাহলে তুমি এই কম্পোনেন্ট দেখাবে। মনে করো তুমি যদি স্ল্যাশ সার্ভিস রাউটে যাও তখন তুমি হচ্ছে সার্ভিসেস কম্পোনেন্টে পাঠিয়ে দিবা। তুমি যদি স্ল্যাশ ফিচার কম্পোনেন্ট ফিচার রাউটে যাও তখন হচ্ছে তুমি ফিচার্স রাউটে চলে যাবে, এরকম আর কি। সো এই রাউটিংয়ের কাজগুলো হচ্ছে এখানে করব। বাট আমি এখন যেটা করছি, আমি ইন দ্য মিন টাইম এগুলো সব রিমুভ করে দিছি, রিমুভ করে জাস্ট একটা আমি ডিভ লিখে জাস্ট এখানে সিম্পলি আমি হ্যালো ওয়ার্ল্ড লিখে লাগছি, ঠিক আছে। তার মানে আমি জাস্ট বুঝতে পারলাম যে আমরা এখানে এটাই আছে। এবার যদি এখানে আসি তাহলে আমি দেখতে পারবো যে এখানে জাস্ট সিম্পলি হ্যালো ওয়ার্ল্ড আছে, এই আর কি। ওকেই। সো হ্যাঁ, যেখানে ছিলাম আমি হচ্ছে উম, আমি ছিলাম হচ্ছে রুটে অ্যাপ ডট জিএসএ। সো অ্যাপ ডট সিএসএস যেটা থাকে, অ্যাপ ডট সিএসএস এ বেসিক্যালি হচ্ছে আপনার প্রজেক্টের যত স্টাইলিং থাকে তখন অ্যাপ ডট সিএসএ ও হচ্ছে বেসিক্যালি রুট হিসেবে বলতে পারেন, আপনার প্রজেক্টের স্টাইলিংয়ের রুট, ঠিক আছে। ওই রুটটা অ্যাপ ডট সিএসএস থাকে, ওইটা হচ্ছে বেসিক্যালি আপনি এখানে থাকে, স্টাইলিংটা দিলে প্রজেক্টে সব জায়গায় পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়াও আপনি যখন কম্পোনেন্ট করবেন, কম্পোনেন্ট ফোল্ডারের ভিতরে হচ্ছে আপনি একটা স্টাইলিং করতে পারেন, ওটা হচ্ছে ওখানে ইম্পোর্ট করে দেন আনতে পারেন, ঠিক আছে। কয়েকভাবে করা যায়, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আই গেস আমি আজকের ক্লাসে কোনো প্রজেক্ট না করি, আমি যদি জাস্ট এইগুলো নিয়ে ডিসকাস করি, মানে আপনার বেস্ট প্র্যাকটিস কোনটা কীভাবে করা যায়, এটা আসলে বেস্ট হবে, ঠিক আছে, এই আর কি।
আচ্ছা, সো এটা এফসিএস, এফজিএস চালো। এরপরে হচ্ছে আমি যে বললাম যে আপনি একটা প্রজেক্টে যে টেস্টিং করতে চান, তখন বিভিন্ন লাইব্রেরি আছে, জেএস আছে, মোকা আছে। তখন ওগুলো দিয়ে হচ্ছে টেস্টিং করতে পারেন। তারপর ইনডেক্স ডট সিএস, এখানেও হচ্ছে আপনার স্টাইলিং থাকে, যেমন এখানে কোড ফন্টটা দিয়ে হচ্ছে এই ফন্টটা থাকে সেটা বোঝাচ্ছে। তারপর এই আর কি ইনডেক্স ডট জিএস যেটা থাকে এইটার কাজ আছে দেখেন। এখানে কিছু কমেন্ট দেওয়া আছে, কমেন্ট আমার দরকার নাই, আমি হচ্ছে এটা রিমুভ করে দিই। সো এখানে দেখানো কি করছে যে কনস্ট্যান্ট রুট, রুট নামে একটা ভ্যারিয়েবল নিয়েছে, নিয়ে কি করছে রিয়েক্ট ডম থেকেও একটা রুট ক্রিয়েট করছে, ঠিক আছে। তার মানে কি আপনার আমি কি বলছিলাম মনে আছে আপনার, পুরা রিয়েক্ট প্রজেক্টটা কিন্তু একটা ডিভের ভিতরে আটকানো, ঠিক আছে। আপনি যদি কোনোভাবে ডিভটাকে গায়েব করে দিতে পারেন আপনার রিয়েক্ট প্রজেক্ট নাই। সো বেসিক্যালি হচ্ছে কি করছে দেখেন, ওইখানে কি করছে আমি জাস্ট এই জিনিসগুলো যদি একটু বুঝেন, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট, তার মানে কি করছেন আপনি রুটটাকে, রুট আইডিটা নিয়ে এখানে এনেছেন, এনে হচ্ছে এবার আপনি কি করছেন রিয়েক্টের একটা রুট ক্রিয়েট করছেন, মানে এবার ডিভের রুট বাদ এবার আপনি রিয়েক্ট ডমের একটা রুট ক্রিয়েট করে এবার এটাতে আপনি কাজ করবেন, এবং এইখানে হচ্ছে বেসিক্যালি এই রুট ভেরিয়েবলটাকে রেখেছেন, ঠিক আছে। এবার হচ্ছে কি করবেন এইটাকে রেন্ডার করবেন, মানে এটাকে হচ্ছে দেখাবেন, ঠিক আছে। দেখায় কি করবেন আপনি হচ্ছে অ্যাপটাকে, অ্যাপ যে আপনার কম্পোনেন্টটাকে আছে, ঠিক আছে, এইটাকে হচ্ছে আপনি দেখাবেন, ঠিক আছে। আচ্ছা, সো আমি কম্পোনেন্ট জিনিসটাকে যদি এবার একটু ডিসকাস করি, আচ্ছা আমি আসতেছি কম্পোনেন্টে। এর আগে হচ্ছে ওকে, সো এটা হচ্ছে বেসিক্যালি ইন্ডেক্স ডট জেএস এবং রিয়াক্ট ডট স্ট্রিক্ট মোডের একটা ব্যাপার আছে। রিয়াক্টের একটা মজার ব্যাপার হচ্ছে আপনি যখন ডেভেলপমেন্ট ভার্সনে থাকেন, আপনি যখন কোনো কিছু কনসোল করতে চান, তখন হচ্ছে আপনি কি করবেন আপনি হচ্ছে ডাবল ডাবল করে আপনাকে দেখাবে। সো এটা রিয়াক্টের একটা ফিচার বলতে পারেন, বা রিয়াক্টের একটা মানে ওরা এভাবে আর কি ডেভেলপ করছে। ডেভেলপ মোডে হচ্ছে ডাবল ডাবল করে দেখাবে। সো এটা আপনি স্ট্রিক্ট মোডে বা আপনি কিছু ইরোর থাকতে পারে, ইরোরগুলো হচ্ছে রিয়াক্ট ডেভেলপার মোডে দেখাবে, যেগুলো হচ্ছে আপনার প্রোডাকশনে থাকবে না। সো সো এগুলোই হচ্ছে বেসিক্যালি থাকে, বাট আপনি যদি এটাকে রিমুভ করেন তখন হচ্ছে এটা ওখানে চলে যাবে। এটা আমি ডিফারেন্সটা পরে দেখাবো না। লোগো ডট এসভিজি, এটাতে আমাদের লোগোটা ছিল, আমাদের লোগোটা লাগবে না, আমি লোগোটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। তারপরে রিপোর্ট ওয়েব ভাইটালস, এখানে হচ্ছে বেসিক্যালি ওয়েবের কাজগুলো, এখানে অলরেডি জেস্ট লাইব্রেরিটা ইনস্টল করা আছে বাই ডিফল্ট, ঠিক আছে। আমাদের টেস্টিংয়ের কোনো কাজ নেই আপাতত, ঠিক আছে। শিখতে পারলে ভালো, আপনার সিভিতে একটা মানে অ্যাডিশনাল জিনিস দিচ্ছে যে আপনি রিয়্যাক্ট সম্পর্কে কাজও পারেন, রিয়্যাক্টে টেস্টিংও পারেন, এই আর কি। ওকে, তো একটু পর্যন্ত ডান। এখানে আমাদেরকে একটা ইরোর দিচ্ছে, দেখছেন ইরোরটা কি, যে আমি এখানে লোগো ডট এসভিজিটা আনছি কিন্তু আমি তো এটা ইউজ করিনি, এই জন্য ইরোরটা দিচ্ছে। সো এটা আমাদের ডান, এটা লাগবে না। অ্যান্ড তাহলে আমাদের মোটামুটি আমরা পুরো প্রজেক্টের ফোল্ডার স্ট্রাকচারটা সম্পর্কে বুঝতে পারছি, যে রিয়্যাক্টের ফোল্ডার স্ট্রাকচারটা কীভাবে থাকে। এবার আমরা রিয়্যাক্টের কোডিংয়ে ঢুকি, ঠিক আছে। সো আমি কি করব রিয়্যাক্টের, আচ্ছা এবার হচ্ছে আমি ফার্স্টে কম্পোনেন্টটা সম্পর্কে একটু বলি। কম্পোনেন্ট কি থাকে, আর আরেকটা ফোল্ডার স্ট্রাকচার বলি, সেটা হচ্ছে বেসিক্যালি আপনি যখন রিয়্যাক্টের মনে করেন এখানে আপনার, আমরা কি করি আমরা যখন এইচটিএমএল এ কোনো একটা পেজ বানাই, এবং এটার সাথে যদি আমি আরেকটা পেজ বানাতে চাই, মনে করেন কথার কথা আমি হচ্ছে একটা ওয়েবসাইট বানালাম, যেটার ভিতরে হচ্ছে আপনার অ্যাবাউট সেকশন থাকবে, অ্যাবাউট নামে একটা পেজ থাকবে, আমার হচ্ছে সার্ভিস নামে একটা পেজ থাকবে, আমার হচ্ছে কিছু পোর্টফোলিও থাকবে। মনে করেন আপনি একটা আপনি টেক বিজনেস করেন, ঠিক আছে। সো আপনি আইটি বিজনেস করেন, সো আপনি কি কি প্রজেক্ট করেছেন কোন কোন ক্লায়েন্টের জন্য, ওইটা একটা পেজ থাকবে, ঠিক আছে। সো আপনি করলেনটা কি পোর্টফোলিও ডট এইচটিএমএল, তারপরে আপনি সার্ভিসেস ডট এইচটিএমএল, আপনি করলেন কি ফিচার্স ডট এইচটিএমএল, এগুলো করে আপনার ইন্ডেক্স ডট এইচটিএমএলটা আছে, এটার সাথে আমি এগুলোকে কানেক্ট করে দিলেন, ঠিক আছে। কি করলেন আপনি এটাকে কানেক্ট করে দিলেন হাইপার লিঙ্কের মাধ্যমে। বাট এইখানে যেটা করতে পারেন, এইখানে হচ্ছে আপনি এটাকে রিয়েক্ট রাউটার ডোমের মাধ্যমে, বা এটাকে হচ্ছে আপনি কী করেন রাউটিং করে দিতে পারেন। রাউটিং আমি আসছি, বাট এর আগে হচ্ছে আমি যেটা বলতে চাই, আপনি যখন কোনো একটা পেজ থাকে, পেজ বা কোনো একটা কম্পোনেন্ট থাকে, এই ইন্ডাস্ট্রি যেই সাজেশন হচ্ছে বা যেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, সেটা হচ্ছে আপনি এখানে ফোল্ডার ক্রিয়েট করবেন। ফোল্ডার ক্রিয়েট করে যেটা পেজ এটাকে নাম দিবেন হচ্ছে পেজেস, ঠিক আছে, বা পেজও লিখতে পারেন। আর আরেকটা যেটা করতে পারেন আপনি এখানে এটাকে নাম দিবেন হচ্ছে কম্পোনেন্টস, ঠিক আছে। তার মানে পেজেস এবং কম্পোনেন্টস হচ্ছে আপনার এখানে থাকবে, ঠিক আছে।
আরও কিছু জিনিস থাকে, মনে করেন আপনি আপনার প্রজেক্টটাকে আপ এন্ড রানিং করার জন্য আপনার হচ্ছে কিছু হুকস লাগতে পারে, ঠিক আছে? যেই হুকসগুলো দিয়ে হচ্ছে আপনার আহ, কি বলে আপনার হুকস কি বেসিক্যালি, হুকস যদি বলি, হুকস হচ্ছে বেসিক্যালি আংটা, ঠিক আছে? যেটা হচ্ছে আপনার প্রজেক্টের কাজে লাগে। যেমন হচ্ছে আপনি কিভাবে সহজে বলি, মনে করেন উম, আপনি কোনো একটা ফাংশন লিখলেন, ঠিক আছে? ফাংশনটাকে আপনি হচ্ছে এখানে এক্সপোর্ট করে দিলেন, মানে এখান থেকে পাঠিয়ে দিলেন, এবং আরেক জায়গা থেকে ইম্পোর্ট করলেন, মানে আরেক জায়গা থেকে নিলেন, ঠিক আছে? তো এটা বেসিক্যালি কি করতেছেন, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় একটা সংযোগ স্থাপন করছেন একটা আংটার মাধ্যমে, ঠিক আছে? সো এইটাই হচ্ছে বেসিক্যালি হুকস। সো এই হুকস থাকতে পারে কিছু কাস্টম হুকস, রিয়েক্টের হুকস আছে, বাট আমরাও কিছু কাস্টম হুকস বানাতে পারি। এই জন্য হচ্ছে ওইটারও একটা ফোল্ডার থাকে, সরি। সো এই জন্য এটারও একটা ফোল্ডার থাকে, এটার নাম থাকে হচ্ছে হুকস। আচ্ছা, এরপর আর কিছু জিনিস থাকে, যেমন হচ্ছে আপনার কিছু কনটেক্সটও থাকতে পারে, ঠিক আছে? সো কনটেক্সটের জন্য হচ্ছে এখানে আরেকটা ফোল্ডার থাকে, এটার নাম হচ্ছে কনটেক্সট। যেমন আমরা যখন প্রোভাইডার নিয়ে কাজ করব তখন আমরা দেখবো এরকম কনটেক্সট থাকে, ওকে? সো আমরা যদি দেখি, এখন আমরা আমাদের সোর্স ফোল্ডারের ভিতরে কী কী পেয়ে গেছি, আমরা কিছু কম্পোনেন্টস পেলাম, আমরা হচ্ছে কনটেক্সট পেলাম, হুকস পেলাম, পেজেস পেলাম। সো আমাদের যতগুলো পেজেস থাকবে সবগুলো পেজেস রাউটে থাকবে, যতগুলো আমাদের কম্পোনেন্টস থাকবে কম্পোনেন্টস রাউটে থাকবে। আচ্ছা, এবার কম্পোনেন্টস জিনিসটা কি এবার একটু বুঝি আস্তে আস্তে। একটা পেজ জিনিসটা তো বুঝিনি, এটা হচ্ছে নাম দেখে বোঝা যাচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি পেজগুলো থাকবে এখানে, যে যে অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, পোর্টফোলিও পেজ, যেগুলো সেইটা। আর কম্পোনেন্টস বেসিক্যালি কি, কম্পোনেন্টস হচ্ছে বেসিক্যালি একটা ট্যাগের মতো কাজ করে। এইচটিএমএল এর ট্যাগ লিখেছিলেন না, মনে আছে? মনে করেন এখানে আপনি পি লিখলেন, পি ফর হচ্ছে প্যারাগ্রাফ, ওকে? প্যারাগ্রাফ লিখে লিখলেন যে মনে করেন বা আমি এখানে হেডিং লিখি, দাঁড়ান। উম, আচ্ছা, প্যারাগ্রাফে লিখলাম, প্যারাগ্রাফে কি, প্যারাগ্রাফে লিখলাম হচ্ছে আমি হ্যালো ওয়ার্ল্ড, ওকে? সো আমরা এইখানে হচ্ছে দেখাবে ও হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আছে, হ্যাঁ এটা দেখাচ্ছে অলরেডি। আচ্ছা, এখানে হচ্ছে উম, এখানে কি কোনো স্টাইলিং আছে উপরে, ইয়া দেখাচ্ছে, একটা মিনিট আমি হচ্ছে চেক দিই। মার্জিন জিরো, আচ্ছা, নো ওয়ারিস। সো আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, ওকে? হ্যালো ওয়ার্ল্ড এখানে চলে আসলো, ভালো কথা। এখন আমি যেটা করব, আমি মনে করেন এমন একটা, আমি চাচ্ছি কি, আমি এখানে জাস্ট আমি ওয়ার্ল্ডটা থাকবে বা এখানে কিছু একটা জিনিস থাকবে, আমি কিছু একটা জিনিস পাঠিয়ে দিব, পাঠিয়ে দিয়ে এখানে আহ, মানে মনে করেন আমি গ্রিটিংসটাকে পাঠিয়ে দিব, পাঠিয়ে দিয়ে দেন হচ্ছে আমি কাকে পাঠাবো সেই জিনিসটাও এখানে ও দেখাবে, অ্যান্ড এটার এগেনস্টে ও হচ্ছে এটাকে আমাকে রিপ্লাই দিবে বা এরকম কিছু একটা, ঠিক আছে? সো কম্পোনেন্টসের মাধ্যমে আমি জিনিসটা কীভাবে করতে পারি, বা কম্পোনেন্টস কি, কম্পোনেন্টস হচ্ছে বেসিক্যালি একটা ট্যাগের মতো কাজ করে। মনে করেন আমি এখানে ফার্স্ট টাইম একটা কম্পোনেন্টস বানাই। কম্পোনেন্টস কীভাবে বানাবো, কম্পোনেন্টস আমি এখানে লিখলাম যে মনে করেন গ্রিট গ্রিটিংস ডট জেএস। আচ্ছা, এখানে মজার বিষয় হচ্ছে আপনি এখানে যখন আপনি রিয়াক্ট জেএস যদি ইনস্টল করেন তখন হচ্ছে আপনার এখানে ইনস্টলেশন, এখানে জাভা স্ক্রিপ্ট জেএসএক্স, তার মানে হচ্ছে জেএসএক্স, এখানে আপনার এক্সটেনশনটা আপনি জেএস করতে পারেন। যেমন দেখেন আমি এখানে কি করছি, গ্রিটিংস ডট জেএস অথবা জেএসএক্সও করতে পারি, ঠিক আছে? সো এই যে এটা ইন্টারভিউতে খুবই কমন একটা কোশ্চেন যে জেএসএক্স জিনিসটা কি। জেএসএক্স হচ্ছে বেসিক্যালি জাভা স্ক্রিপ্ট এক্সএমএল, তার মানে হচ্ছে আপনি জাভা স্ক্রিপ্ট কোডের ভিতরে আপনি এইচটিএমএল লিখতেছেন, জিনিসটা কিন্তু তাই। যেমন মনে করেন আপনি এখানে এটা একটা ফাংশন, তো সরি, এখানে এটা একটা ফাংশন, তো আপনি এখানে একটা কনসোল লক করলেন, কনসোল লক করলেন যে মনে করেন জাস্ট ফার্স্ট যেটা আসছে এটা আমি লিখলাম। সো এবার যদি আপনি এখানে F12 প্রেস করে দেখেন আপনার কনসোলে এখানে কিন্তু ফার্স্ট চলে আসছে, এবং দেখেন এটা কিন্তু দুইবার আসছে। এই যে একটু আগে আমি একটা কথা বলেছিলাম মনে আছে, আমি যখন এখানে ইন্ডেক্স ডট জেএসে ছিলাম, রিয়াক্ট স্ট্রিক্ট মোডের একটা ব্যাপার, রিয়েক্টে হচ্ছে আপনি যখন কোনো কিছু কনসোল লক করেন ওটা হচ্ছে ডাবল ডাবল করে প্রিন্ট করে। সো জাস্ট বিকজ অফ দিস আপনি একবার লিখেছেন ও দুইবার দেখাইছে, ঠিক আছে? এই জিনিসটা দেখানো হয়ে গেল। সো আমি দেখেন এখানে, তার মানে এখানে যদি কনসোল লক করতেছেন এটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে? ওকে, আমি কি জানি বলতে গেছিলাম, ভুলে গেছি, ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে। আচ্ছা, সো ও আচ্ছা, হ্যাঁ, আমি যেটা বলছিলাম জেএসএক্স নিয়ে, জেএসএক্সটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট এক্সএমএল, তার মানে আপনি জাভা স্ক্রিপ্ট কোডের ভিতরে আপনি এইচটিএমএলও লিখতেছেন। দেখেন এখানে কিন্তু আপনি কনসোল লগ কোথায় লেখেন, কনসোল লগ হচ্ছে আপনি লেখেন হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্ট কোডের ভিতরে, বা আপনি এখানে একটা ভ্যারিয়েবল লিখলেন যে মনে করেন লেট A1 ইজ ইকুয়াল টু 10, আপনি লেট
a2 ইজ ইকুয়াল টু 20, সরি 20, ঠিক আছে। দেন আপনি এখানে করলেন মনে করেন কনস্ট্যান্ট সাম ইজ ইকুয়াল টু a1 প্লাস a2, ওকে। দেন আপনি এখানে কনসোল লক করলেন হচ্ছে সাম, ওকে। এই যে দেখেন এখানে ফার্স্টটাকে কেটে দিই, আমার যেটা দেখানোর দরকার ছিল দেখানো হয়ে গেছে। এটাকে একটা রিফ্রেশ দিই, তাহলে দেখেন এখানে আমি 30 দেখতে পাচ্ছি, মানে একবারই ধরে নেন যেহেতু রিয়েক্ট যেন দুইবার দেখাচ্ছে। সো এখানে দেখেন অ্যাপ ডট জেএস এর 7 নম্বর লাইনে হচ্ছে বলতেছে 30 প্রিন্ট করছে, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো কেন জেএসএক্স বলে, কারণ আপনি জাভা স্ক্রিপ্ট কোডের ভিতরে এইচটিএমএল লিখতেছেন, মনে করেন আপনি এখানে h1 লিখলেন যে হ্যালো, বা মনে করেন টোটাল সাম ইজ, অ্যান্ড এখানে দেখেন আপনি যে সামটা লিখছেন সেটাকে আপনি এখানে এভাবে করে লিখতে পারেন, ঠিক আছে, সাম। তাহলে আপনি এইটা দেখেন, তাহলে দেখেন টোটাল সাম ইজ 30। তার মানে দেখেন খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, আপনি ক্যারেটের ভিতরে যেরকম আপনি এইচটিএমএল এবং জাভা স্ক্রিপ্ট লিখতে পারলেন, এক্স্যাক্টলি এরকম আপনি জেএসএক্স এর ভিতরে বা আপনি রিয়েক্টে কি করতে পারলেন, আপনি হচ্ছে এইচটিএমএলও লিখলেন, সাথে আপনি একটা ভ্যারিয়েবলের যে ভ্যালু সেটাও লিখে ফেললেন, ঠিক আছে। নট ইভেন দিস, আপনি এখানে সাম লিখলেন এটা না, আপনি হচ্ছে মনে করেন a1 প্লাস a2 যেটা হয় আপনি সেটাও এখানে লিখতে পারবেন। যদি এখানে আসেন দেখেন, তাও কিন্তু এখানে 30 দেখাইতেছে, ঠিক আছে। বা আপনি মনে করেন না আমি হচ্ছে a2 মাইনাস a1 দেন, তাহলে বুঝতে পারবেন যে কাজ করতেছে। a2 মাইনাস a1 দেন, তাহলে দেখবেন এখানে 10 দেখানোর কথা, হ্যাঁ 10 দেখাচ্ছে। তার মানে দেখেন আপনি জেএসএক্স কি করতেছে, এটা ইন্টারভিউতে অলওয়েজ আস্ক করে যে জেএসএক্স মানে কি। এটা হচ্ছে বেসিক্যালি জাভা স্ক্রিপ্ট এক্সএমএল, মানে হচ্ছে আপনি জাভা স্ক্রিপ্ট কোডের ভিতরে আপনি এইচটিএমএলও লিখতেছেন এবং সেটাই হচ্ছে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। সো এই আর কি, সো এইটা হচ্ছে দেখেন। এছাড়া হচ্ছে আপনি মনে করেন এখানে আরেকটা জিনিস লিখলেন, আর কি লেখা যায়, মনে করেন ডেট ইজ, জাভা স্ক্রিপ্ট যে নিউ ডেট আছে সেটাও এখানে লিখতে পারেন। এখানে একটা, ও আচ্ছা এটা অল, ওকে এখানে একটু প্রবলেম হবে, এইভাবে লেখা যাবে না। নিউ ডেট অবজেক্ট করে ডেট করে দেন দেখাইতে হবে। সো আমি যেটা করতে পারি, ডেট ডট নাও দিলে দেখানো উচিত, হ্যাঁ। সো ডেট ডট নাও দিলে হচ্ছে আমাকে যে মিলি সেকেন্ড সেটা দেখাচ্ছে, তার মানে হচ্ছে প্রত্যেকবার ও হচ্ছে আমি রিফ্রেশ করে এই জিনিসটা দেখাচ্ছে। আমি জাস্ট মানে ফর দ্য সেক অফ দেখানোর জন্য যে মানে আপনি যে কোনো টাইপের জাভা স্ক্রিপ্ট হচ্ছে এখানে ইউজ করতে পারেন, ঠিক আছে। এবং সাথে কিন্তু আপনি এখানে সরি সাথে সেগুলোকে কেটে দিয়ে এগুলো দরকার নেই, ডিস্ট্র্যাক্ট করতেছে আমাদের। সাথে কিন্তু আমাদেরকে কি করতেছে, এইচটিএমএল লিখতে পারতেছি, ঠিক আছে, এইচটিএমএল প্লাস জাভাস্ক্রিপ্ট লিখতে পারতেছি। আচ্ছা, এবার চলে আসি আমি কম্পোনেন্টস, যেহেতু কম্পোনেন্টস খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সো দেখেন আমি এখানে গ্রিটিংস বলে একটা জিনিস লিখেছি, ঠিক আছে। সো আমি কি করছি, আমি হচ্ছে একটা রিয়্যাক্ট কম্পোনেন্ট ক্রিয়েট করছি। কিভাবে করছি আমি, আরএসসি, তার মানে রিয়্যাক্ট স্টেটলেস কম্পোনেন্ট। আচ্ছা, কিভাবে আসছে, আমি হচ্ছে একটা, আমার হচ্ছে কিছু এক্সটেনশন আছে, আমি এক্সটেনশনগুলো আপনাদেরকে আমি দিয়ে দিব না, দেন আপনারা ওই অনুযায়ী ইনস্টল করে ফেলতে পারেন। তারপর আমি বলতেছি এখানে কি কি এক্সটেনশন আছে আমার। আমার হচ্ছে এইচটিএমএল এর স্নিপেট আছে, জাভা স্ক্রিপ্ট, জেএস, এইচটিএমএল এর কিছুই আছে, এনপিএম প্যাকেজ আছে, আমার অটো ইম্পোর্ট আছে। অটো ইম্পোর্টটা খুবই কাজে লাগে যখন আপনি রিয়েক্ট প্রজেক্ট করবেন, কোনো একটা কম্পোনেন্ট অটোমেটিকলি যে চলে আসে সেই জিনিসটা এটা লাগে, ও হচ্ছে পাথটাকে নিয়ে আসে, নাহলে পাথটা বসানো একটা ডিফিকাল্টি। কোড স্পেল চেকার, এটা হচ্ছে বেসিক্যালি আমরা যেহেতু মানে অ্যাজ এ বাঙালি আমরা হচ্ছে ইংলিশ আমাদের ফার্স্ট স্পিকিং ল্যাঙ্গুয়েজ না, সো আমাদের কিছু স্পেলিংয়ের মিস্টেক হইতেই পারে। সো তখন হচ্ছে ও একটা ইরোড দিবে যে আপনি এখানে এটা মিস্টেক করছেন, ঠিক আছে। যেমন গ্রিটিংস, দেখেন গ্রিটিংস মানে কি এরকম না, ও আপনার ইরোড দিছে এবং এখানে বলতেছে যে আননোন ওয়ার্ড। এখন আপনি যদি এটাকে ভিউ প্রবলেম দেন তাহলে বুঝতে পারবেন যে কি প্রবলেম বলছে, এটা আননোন ওয়ার্ড, এটা প্রবলেমটা। সলিউশন কি, আপনি যদি এইখানে এসে কুইক ফিজ দেন, ও আপনাকে বলবে যে তুমি কোন ওয়ার্ডটা লিখতে, তুমি কি এটা গ্রিটিং লিখতে চাচ্ছ, তুমি কি গ্র্যাটিং লিখতে চাচ্ছ, তুমি কি লিখতে চাচ্ছ, এরকম আর কি। বা আপনি এখানে মনে করেন গ্রিটিংই লিখলেন, বাট কী লেখা আছে, আচ্ছা একটাই কমায় লিখি গ্রিটিং। এখন ও বলতেছে এটা আননোন ওয়ার্ড, আপনি এখানে কুইক ফিসে গেলে বলবেন তুমি কি গ্র্যাটিং লিখতে চাচ্ছ নাকি তুমি গ্রিটিং লিখতে চাচ্ছ, তখন ও আচ্ছা হ্যাঁ আমি তো গ্রিটিং লিখতে চাচ্ছি কিন্তু এটা ডাবল ই দিয়ে, এরকম আর কি। সো এই কোড স্পেল চেকারটা খুবই কাজের একটা এক্সটেনশন, এটা ইউজ করতে পারেন, মানে এই আর কি। তারপর হচ্ছে আর কি আছে, ES7 রিয়াক্ট রিডাক্স, এটার স্নিপেট আছে, এটা খুবই কাজের। এটা দিয়ে হচ্ছে আপনারা খুব ইজি লিখে ফেলতে পারেন, যেমন এটা আই গেস এই এক্সটেনশন, আরেকটা এক্সটেনশন আছে রিয়াক্টের, এই যে রিয়াক্ট এক্সটেনশন প্যাক, রিয়াক্ট জেস কোড স্নিপেট, হ্যাঁ এটা দিয়ে আই গেস। এই যে দেখেন ও কি করতেছে, এই যে দেখেন RSC, এখানে RCCও আছে রিয়াক্ট ক্লাস কম্পোনেন্ট।
ও রিঅ্যাক্টের একটা মজার বিষয়, এটা আমি মানে বলতে ভুলিয়ে গেছি, সেটা হচ্ছে যখন ফেসবুক 2014-তে আই গেস রিঅ্যাক্টটা পাবলিশ করে। সো মানে যখন আর কি রিঅ্যাক্টের একদম ফার্স্ট অবস্থা ছিল, মানে ইনিশিয়াল অবস্থা, রিঅ্যাক্ট হচ্ছে বেসিক্যালি দুই রকম, একটা হচ্ছে ক্লাস কম্পোনেন্ট, একটা হচ্ছে আপনার ফাংশনাল কম্পোনেন্ট, ঠিক আছে? সো তখন হচ্ছে এটা বা ফেসবুক যে যখন ডেভেলপ করা হয়েছিল তখন এটার যে কোডগুলো ছিল বেসিক্যালি ছিল ক্লাস কম্পোনেন্টে। ওকে, সো ক্লাস কম্পোনেন্ট কি আপনার হচ্ছে নর্মালি যেভাবে ক্লাস লেখে, ক্লাস লেখে লেখে ক্লাসকে এক্সটেন্ড করে ভাবে করা হয়তো। সো আপনি যদি কিছু মানে পুরান ডকুমেন্টেশনে চান, বা আপনি যদি কোনো মানে এটা কাজ করতে করতে যখন আপনি যদি এরকম কোনো ইরর পান ওটা সলভ করতে স্ট্যাক ওভারফ্লোতে চান, এখন তো মানুষ স্ট্যাক ওভারফ্লো যাওয়া বন্ধই করে দিছে। সো কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখলাম 2021-এর পর থেকে স্ট্যাক ওভারফ্লো ট্রেন্ডটা ডাউনওয়ার্ডস, যেটার কারণ হচ্ছে বেসিক্যালি ওপেন এআই, চ্যাট জিপিটি এসবের কারণে। মানুষ আগে প্রবলেম ফেস করলে স্ট্যাক ওভারফ্লোতে খুঁজতো, এখন হচ্ছে ডিরেক্ট চ্যাট জিপিটি গিয়ে আক্স করে, বা এবং এআই সফটওয়্যারগুলোকে আক্স করে এই আর কীভাবে সলভ করতেছে। সো এটাতে স্ট্যাক ওভারফ্লো শেয়ারও অনেক কমে গেছে। যাই হোক, যেটা বলতেছিলাম, সো আপনি যদি স্ট্যাক ওভারফ্লোতে আগের কোনো কিছু কোড দেখেন, দেখবেন ওইটার সলিউশন হচ্ছে ক্লাস কম্পোনেন্টে দেওয়া। সো জাস্ট বিকজ অফ দিস, যে রিয়াক্ট জেএস হচ্ছে আগে আপনার দুটা ভার্সন, একটা হচ্ছে ক্লাস কম্পোনেন্টে করতে পারেন, আর একটা হচ্ছে আপনার ফাংশনাল কম্পোনেন্ট দিয়েও করতে পারেন, ঠিক আছে? এই আর কি। সো ফাংশনাল ক্লাস কম্পোনেন্ট যদি করেন, ওইটার জন্য যে আরসিসি একটা ইয়া আছে আপনার, আরসিসি দিলে দেন হচ্ছে ক্লাস কম্পোনেন্ট বানিয়ে দেবে। বাট আমি যেহেতু ফাংশনাল কম্পোনেন্ট লিখবো, তখন এখানে আরএসসি দিলেই চলে আসবে। এখানে আসে আর কি, বেসিক্যালি আপনি এটাকে গো থ্রু করেন, বাট এটা আপনি ইনস্টল করেন, করলে আপনার জীবনটা সহজ হয়ে যাবে রিয়াক্ট জিএসে। আচ্ছা, যাই হোক, আমি সবগুলো এক্সটেনশন গো থ্রু করলাম না, আমি হচ্ছে জাস্ট ডিরেক্ট কম্পোনেন্টে চলে আসি। কম্পোনেন্ট যেটা করতেছে, কম্পোনেন্ট কি করতেছে, কম্পোনেন্ট হচ্ছে আপনার এখানে মনে করেন আমি লিখলাম যে একটা প্যারাগ্রাফের ভিতরে হ্যালো, আমি জাস্ট সিম্পলি হ্যালো লিখলাম। ওকে, সো আমি এখন অ্যাপজেএসে যেটা করবো, এটা এগুলো আমি কেটে দিই, এগুলো দেখানো শেষ। সো আমরা কি জানি এইচটিএমএলটা কিভাবে লেখে? এইচটিএমএল ট্যাগ লেখে হচ্ছে এভাবে, যে আপনার কি হয়, যেই ট্যাগটা থাকে এটা থাকে মাঝখানে, এবং এইখানে হচ্ছে এভাবে শুরু হয়, এবং যখন শেষ হয় তখন এটা শেষ হয় এইভাবে, ঠিক আছে? আপনার ঠিক সেমভাবে হচ্ছে আপনি এই কম্পোনেন্টও লেখা হয়। কম্পোনেন্ট কীভাবে লেখে? তাহলে আমি কম্পোনেন্টের নাম কি দিছি? গ্রিটিং, উপস গ্রিটিংস। ওকে, সেভাবে লিখলাম। দেখেন কম্পোনেন্টসও এখানে ইরোড দিছি, ইরোডটা কেন দিছি আমি বলতেছি, বাট কম্পোনেন্টসে কীভাবে এভাবে আপনার এইচটিএমএল ট্যাগের মতো লেখা হয়, ঠিক আছে? এভাবে হচ্ছে আপনি কম্পোনেন্টস লিখতে পারেন। আচ্ছা, ইরোড দিছে হচ্ছে বেসিক্যালি আমি এটাকে তো লিখছি, কিন্তু এটাকে ইম্পোর্ট করিনি, এটা তো এইচটিএমএল এর কোনো ট্যাগ না। সো ও যেটাকে দেখাচ্ছে, সো এটা তো আমার কোথা থেকে আসছে বা এটা কী, ওটা তো বুঝতেছে না। এই জন্য আমাকে কী করতে হবে, আমি এটাকে ইম্পোর্ট করতে হবে। আমি যদি দিলাম, দেখেন ওই যে আমার অটো ইম্পোর্ট একটা এক্সটেনশন ছিল মনে আছে, ওটার কারণে চলে আসছে। দেখেন এবার যদি দেখেন, আমি আমার এই অ্যাপ জিএস তো রান হচ্ছে। সো অ্যাপ জিএসে যদি আমি এখানে দেখি, রিফ্রেশ করলাম, ও আমি এটা সেভ করিনি, সরি। সো আমি এটাকে সেভ করলাম, সেভ করে আমি যদি এখানে আসি, দেখেন হ্যালো দেখাচ্ছে আমাকে, ঠিক আছে? তার মানে হ্যালো দেখাচ্ছে। হ্যালো কেন দেখাচ্ছে? কারণ কি, দেখেন আমি কিন্তু এখানে কোথাও হ্যালো লিখিনি। আচ্ছা, প্যারাগ্রাফটাকে আমি কেটে দিই, জাস্ট বোঝানোর জন্য লিখেছিলাম। আমি কিন্তু এখানে কোথাও হ্যালো লিখিনি, বাট জাস্ট বিকজ আমি এখানে গ্রিটিংসের ভিতরে ওই কম্পোনেন্টটাকে লিখেছি, কম্পোনেন্টের ভিতরে কি আছে, হ্যালো আছে, এই জন্য ওই কম্পোনেন্টে গিয়ে ও হচ্ছে আমাকে হ্যালো প্রিন্ট করে দেখাচ্ছে। ওকে, এই আর কি। মনে করেন এখন আমি এটাকে দুইবার লিখলাম, মানে কম্পোনেন্টটাকে বা ট্যাগটাকে আমি দুইবার লিখলাম, বা কম্পোনেন্টটাকে, সো ও আমাকে দুইবার হ্যালো দেবে, হ্যালো হ্যালো, ঠিক আছে? তার মানে এটা আপনি দেখতে পাচ্ছেন। ওকে, আচ্ছা। এইবার আপনি চাইলে কম্পোনেন্টটাকে এভাবে লিখতে পারেন, এভাবে না লিখে এটাকে জাস্ট ক্লোজিং ট্যাগটাকে দিয়ে, এটাকে বলে হচ্ছে সেলফ ক্লোজিং, এভাবে লিখতে পারেন, ঠিক আছে? আপনি এভাবে দিতে পারেন সেলফ ক্লোজিং। ওকে, এই আর কি। আচ্ছা, তার মানে আপনি দুইভাবে লিখতে পারেন, দুইটা জিনিস শিখলেন। আপনি হচ্ছে যেভাবে নর্মাল আমরা ট্যাগ লিখি, এইচটিএমএল এর ট্যাগ, ওইভাবেও লিখতে পারেন, অথবা আপনি হচ্ছে এভাবে সেলফ ক্লোজিং এর মতো করেও করতে পারেন। আচ্ছা, এইবার হচ্ছে আপনি কম্পোনেন্টসের ভিতরে আপনি হচ্ছে প্রপস পাঠাইতে পারেন। প্রপস কি? প্রপস হচ্ছে বেসিক্যালি আপনার প্রপার্টিস, ঠিক আছে? প্রপার্টিসটাকে পাঠাইতে পারেন। যেমন এইখানে আপনি পাঠিয়ে দিলেন কি, এখানে পাঠিয়ে দিলেন যে নেমটাকে পাঠিয়ে দিবেন। আপনি মন চাইছে আপনি নাম পাঠিয়ে দিবেন। নাম কি? নাম পাঠিয়ে দিলেন হচ্ছে আপনার কি নাম দেব? নাম পাঠিয়ে দিলাম হচ্ছে আমার নামেই দিই, কারণ নাম মাথায় আসতেছে না, ঠিক আছে? আচ্ছা, তো এইবার যদি আপনি এখানে গ্রিটিংস কম্পোনেন্টের ভিতরে এইখানে আপনি যদি প্রপসটাকে রিসিভ করতে চান, ঠিক আছে? আচ্ছা,
সো এবার যদি আপনি এখানে দেখেন নেম কোথা থেকে কি দিচ্ছে, দুইবার দুইবার করে দিচ্ছে, এটাতে ওয়ারিড হয় না। সো গ্রিটিংস আর জেএস থেকে আপনাকে একটা নাম দিচ্ছে, ঠিক আছে? নামটা কি দিচ্ছে? ইফতেখার। আচ্ছা, ফার্স্টে একটা নাম দিচ্ছে, তারপরে কি দিচ্ছে আপনাকে? ও একটা এমটি অবজেক্ট দিচ্ছে, ঠিক আছে? ফার্স্টে নাম কেন দিচ্ছে? কারণ কি দেখেন, আমি ফার্স্টে এখানে কিন্তু নাম পাঠিয়েছি, পরেরটা কিন্তু নাম পাঠায়নি, এই জন্য হচ্ছে পরেরটার জন্য এমটি অবজেক্ট দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে এজন্যই হচ্ছে নামটা এভাবে আসে, এবং দেখেন এটা কিভাবে আসে, এটা কিন্তু একটা অবজেক্ট আকারে আসে, ওকে, অবজেক্ট আকারে পাঠাচ্ছে। তাহলে আমি কি করতে পারি? আমি এটা কিভাবে লিখতে পারি, অথবা আমি যেটা করতে পারি যে কনস্ট্যান্ট ইউজার নেম, ইউজার নেম এটা কি করতে পারি, নেম ডট নেম, মানে নামের নাম যে অবজেক্টটা ওইটার ভিতরে যে নামটা পাচ্ছি সেইটা, ওকে। সেভ করলাম, এবং এইখানে দেখেন আমি যদি এখানে হ্যালোতে আসি, হ্যালোতে এসে আমি জাস্ট কি করতে পারি, মনে আছে আমরা যে জেএসএস করতে পারি, জাভা স্ক্রিপ্ট কোডের ভিতরে এইচটিএমএল লিখতে পারি, ইউজার নেম করে দিলাম। তাহলে এবার যদি এখানে আসি, দেখেন হ্যালো ইফতেখার দেখতে পাচ্ছি এখন, দেখছেন? খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, ওকে। কিন্তু পরেরটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি না, কারণ কি, পরেরটার ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু পাঠাই নাই, ওকে। গ্রিটিংস এখানে খালি, এই জন্য পাঠাচ্ছে না। সো আমি এখানে আরেকটা জিনিসও করতে পারি, যে যদি আমি নামটা পাই নেম ডট নেম, তাহলে নেম ডট নেম হবে, অথবা আমি করে দিতে পারি যে, সরি, অথবা আমি করে দিতে পারি যে অন নাম থাকবে হচ্ছে, তুমি যদি নাম পাঠাও তোমার নাম, না তোমার নাম হচ্ছে কুদ্দুস, ওকে। তাহলে এখন অন নাম হয়ে যাবে কুদ্দুস, যে হ্যালো ইফতেখার নাহলে হ্যালো কুদ্দুস, যে এখান থেকে কি আমি নামটা পাঠাই নাই আমার এই প্রপসের ভিতরে, নেমের ভিতরে। যদি নাম পাঠাই তাহলে ওর নাম থাকবে, আর যদি নাম না পাঠাই তাহলে ও একটা কুদ্দুস, ঠিক আছে? দ্যাটস ইট। আচ্ছা, এবার এমন একটা করতে পারে, আমি হচ্ছে এখানে মেসেজও পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে? যে আমি এখানে মেসেজ মেসেজ পাঠিয়ে দিলাম, যে এখানে মনে করেন এখানে পাঠিয়ে দিলাম হচ্ছে গুড মর্নিং, ওকে। অ্যান্ড এইখানে পাঠিয়ে দিলাম যে মেসেজ, এখানে মেসেজটা পাঠিয়ে দিলাম হচ্ছে গুড নাইট। তাহলে আমি কি করব, এবার আমি যদি এখানে আমি নেমটাকে করি, এখানে যদি আমি কনসোল লক করি, দেখেন এটার ভিতরে আমি, আচ্ছা এটা বেসিক্যালি নেম তো না, এটাকে বেসিক্যালি হচ্ছে ডেটা, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমি যে ডেটাটা পাচ্ছি সেই ডেটাটা, ওপস সরি, এটা হচ্ছে ডেটা, ওকে। এটাকে একটু উপরে উঠাই নি, ও হ্যাঁ। সো আচ্ছা, এটাকে আমি কনসোল লক করি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। কই গেল আমার কার্সার? হ্যাঁ, ডেটা ফ্রম গ্রিটিংস, তার মানে গ্রিটিংস থেকে যে ডেটা পাচ্ছি সেইটা, এবার তাহলে মেক সেন্স করবে। এবার দেখেন, তাহলে ডেটা ফ্রম গ্রিটিংস, গ্রিটিংস থেকে আমি কী ডেটা পাচ্ছি, আমি এখানে নেমটা পাচ্ছি এবং এখানে মেসেজটাও পাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক্যালি আলফাবেটিক্যালি অর্ডার করে। সো আমি আগে পরে পাঠাইলে ও হচ্ছে বেসিক্যালি এম আগে হয় এন পরে, ওই অনুযায়ী দেখাইছে বেসিক্যালি। সো এখানে দেখেন আমি এটা পাঠাইছি দেখে সেটা পাচ্ছি, সো পরেরটা থেকে ও হচ্ছে পাঠাই নাই দেখে পরেরটা জাস্ট নাম পায় না, জাস্ট মেসেজটা পাইছে, এই আর কি। সো আমি যেটা করতে পারি এখানে, এখানে হ্যালো না দেখায়, এখন দেখা হচ্ছে মেসেজটাকে, ওকে। তাহলে এখানে ইউজার নেমটাকে আনলাম, এখানে কনস্ট্যান্ট মেসেজটাকে, সরি, মেসেজটাকে আনলাম, ডেটা ডট মেসেজ। তো এখানে আমি দিয়ে দিলাম, যদি থাকে তাহলে থাকবে, নাহলে একটা এমটি স্ট্রিং বসাই দিলাম, ঠিক আছে? সো আমি এখানে তাহলে হ্যালো লিখবো না, এখন আমি লিখবো হচ্ছে মেসেজ, ওকে। তাহলে এখানে যদি আসি তাহলে দেখবো যে গুড মর্নিং ইফতেখার, গুড নাইট কুদ্দুস, ঠিক আছে? যেহেতু আমি এখানে নাম পাঠাইছি এই জন্য নামটা গেছে, আমি যেহেতু মেসেজটা পাঠাইছি মেসেজটাও গেছে, ওকে। অথবা আমি এখানে নাম পাঠাইনি দেখে নামটা আসে নাই, বাট এখানে মেসেজটা গেছে। বাট আমি যদি এখানে নামও দিয়ে দিই তাহলে নামটাও এখানে চলে আসবে, ঠিক আছে? এখানে যদি আমি নামটাও দিয়ে দিই, সরি, নামটাও দিয়ে দিই, নামটা দিলাম হচ্ছে রহমান, আমার নামে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এবার এটাও চলে আসবে, দেখেন এখন হচ্ছে নামটা চলে আসছে, দেখছেন? এই আর কি। সো আরেকটা জিনিসও, এখানে যে আপনি কোন অর্ডারে পাঠান এটাও ম্যাটার করে না, যেমন আপনি এখানে ফার্স্টে মানে কম্পোনেন্ট কিন্তু সেম, কম্পোনেন্টের ভিতরে গ্রিটিংস কিন্তু কম্পোনেন্ট আমাদের, এটার ভিতরে ফার্স্টে আমি নেমটাকে পাঠাইলাম, পরে মেসেজটাকে পাঠাইলাম, আর পরে আমি কী করলাম, এখানে মেসেজটাকে আগে পাঠাইলাম আবার নেমটাকে পাঠাইলাম। সো আমি যে সিরিয়ালে পাঠাই এটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে? জাস্ট এটাই বলে রাখলাম আর কি।
আর যদি নামটা পাঠায় নামটা যাবে, যদি মেসেজটা নামটা না পাঠায় একটা ডিফল্ট নাম পাঠাইলো, আর যদি মেসেজটা পাঠায় মেসেজটাও গেল, এই আর কি। আর এটাকে আরেকটা ভাবেও করা যায়, সেটা আমি দেখাই দিই আপনাদেরকে। আপনি হচ্ছে এই যে দেখেন, একটু আগে আমি কি করছিলাম, একটু আগে হচ্ছে আমি ডেটা নামে অবজেক্টটাকে রিসিভ করছিলাম, করে দেন হচ্ছে আমি এখানে বসাই দিছি ডেটা ডট নেম ডেটা ডট মেসেজ। এখানে দেখবেন এভাবে করা যায়। এটাকে আমি যেটা করতে পারি, এখানে আমি ডিরেক্ট নেমটাকে লিখে দিতে পারি, ঠিক আছে। আমি এটাকে আবার আপাতত একটু কমেন্ট করে রাখি, হয়ে গেল। এটাকে আবার একটু কমেন্ট করে রাখি, জাস্ট আপনাদের একটু বুঝাই। এটারও কমেন্ট করে রাখি। সো আমি যেটা করতে পারি এখানে নেম, ঠিক আছে। নেমের ভিতরে কি থাকবে, নেম হচ্ছে বেসিক্যালি আমি এটাকে কিভাবে করছি, আমি এটাকে জাস্ট আমি নেম অবজেক্টটাকে ডিস্ট্রাকচার করে নিছি, ঠিক আছে। ডিস্ট্রাকচার জিনিসটা তো বুঝেন, যে এখানে আমি পুরো ডেটা ডট নেম না, আমি জাস্ট জাস্ট নেমটাকে নিলাম, নিয়ে জাস্ট আমি এখানে আপাতত জাস্ট নেমটাকে দেখাই আপনাদেরকে। তাহলে এখানে যদি আসেন দেখেন নামটাকে দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে জিনিসটা বুঝতে পারছেন, আমি ডিরেক্ট ডেটা ডট নেমও করতে পারি, অথবা আমি ডিস্ট্রাকচার করে নেমটাকে নিতে পারি। সেমভাবে আমি ডিস্ট্রাকচার করে মেসেজটাকে নিতে পারি, ঠিক আছে। আমার কষ্ট করে আমার এইভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে এটাও করা লাগবে না, বাট ওটা করতে পারেন, ওটা একটা বেস্ট প্র্যাকটিস, ঠিক আছে। এই আর কি। তাহলে এবার দেখেন মেসেজটাও চলে আসছে, তার মানে দুইভাবে যে লেখা যায় সেটা আমরা শিখে গেলাম। ওকে, এই আর কি। সো এইটারও যদি আপনি সাজা লেখেন, এটা অনেকে এভাবেও লেখে, যে এটা oops name মেসেজ, এভাবে দেখবেন অনেকে লেখে। এটা জাস্ট যে যেমনি করে লেখে, বাট না, আপনি এভাবে ডিস্ট্রাকচার করে লিখতে পারেন, এই আর কি। ওকে, সো এই তো, তার মানে হচ্ছে আপনি কম্পোনেন্ট জিনিসটা কি, এই জিনিসটা আই গেস বুঝতে পারছেন। ওকে, সো এটা আমাদের ফিউচারে কাজে লাগবে, আমরা ডেটা পাঠায় কম্পোনেন্ট দিয়ে আমরা ওদের জেনারেট করব, এই আর কি। বা আমি এখানে দেখেন স্টাইলিংও করতে পারি। আচ্ছা, স্টাইলিং করার জন্য আমাদের কিছু একটা আনতে হবে আগে, তাই না? আচ্ছা, আমরা আনতেছি। সো আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে হুকসের দিকে ঢুকে যাই। সো ফার্স্টে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমাদের ইউজ স্টেট বলে একটা হুক আছে, ঠিক আছে। ইউজ স্টেট কি, এটা হচ্ছে আপনার একটা স্টেট নিয়ে কাজ করে, ঠিক আছে। যেমন খুবই কমন একটা জিনিস হচ্ছে কাউন্ট দিয়ে সবাই দেখায়। সো এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে ফার্স্টে একটা কাউন্ট নামে একটা ভেরিয়েবল লিখলাম, তারপর হচ্ছে সেট কাউন্ট অ্যান্ড ইউজ স্টেট। এখানে একটা ইরর দেখাবে, ইরর কি, যে আমি ইউজ স্টেট লিখেছি কিন্তু চিনতে পারতেছেন এটা কোথা থেকে আসছে। সো আমি এখানে ইউজ স্টেট লিখে যদি ইন্টার দিই, ও হচ্ছে রিয়্যাক্টের যে রিয়্যাক্ট যে লাইব্রেরিটা আছে এখান থেকে ইউজ স্টেটটাকে ওইখানে নিয়ে আসতেছে, সেটা দেখাচ্ছে। আচ্ছা, সো এই হুকসটা কীভাবে কাজ করতেছে। সো ফার্স্টে যেটা, এটা হচ্ছে বেসিক্যালি আপডেটেড ভ্যালুটা, এটা হচ্ছে বেসিক্যালি কারেন্ট ভ্যালুটা, ঠিক আছে। সো এটার ভিতরে থাকে হচ্ছে কারেন্ট ভ্যালুটা, এবং সেট কাউন্টের ভিতরে যেটা, এটা হচ্ছে আপডেট করে এটাতে রাখবেন আপনি। ওকে, সো এবার গ্রিটিংসের সাথে আমি হচ্ছে ওর কাউন্টটাও পাঠিয়ে দিলাম, যে তোমার কাউন্ট যেটা তুমি এইখানে আমি পাঠিয়ে দিলাম কাউন্ট, কাউন্টের ভিতরে কাউন্টকে পাঠিয়ে দিলাম, বা আমি এখানে কাউন্টই পাঠিয়ে দিলাম। আমি যদি এখানে এসে, না, কাউন্টের ভিতরে কাউন্টটাকে পাঠিয়ে দিলাম। সো আমি গ্রিটিংসের ভিতরে এসে কাউন্টটাকে যদি দেখি, এখানে একটা ইরর দেখানো উচিত, এখানে কাউন্ট, না, ইরর দেখায় নাই। সো আমি কেন এক্সপেক্ট করতেছিলাম, কারণ দেখেন আমি কাউন্ট লিখেছি কিন্তু কাউন্টের কোনো ভ্যালু দেই নেই, ঠিক আছে। সো আমি এখানে ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে 0, তার মানে আমি ইনিশিয়ালি দিয়ে দিলাম কাউন্টটা হবে 0। ওকে, সো এবার যদি আমি দেখি গুড মর্নিং এফ থেকে 0, এখানে কাউন্টটা দেখাচ্ছে 0। আচ্ছা ওয়েট, এখানে হ্যাঁ, এখানে কাউন্টটা পাঠাচ্ছে, এখানে দেখাচ্ছে, সমস্যা নাই। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কাউন্ট বেসিক্যালি কি, মানে এটা হচ্ছে বেসিক্যালি কারেন্ট যে ভ্যালুটা ও হচ্ছে সেটা দেখাবে। সো আমি এখানে ইউজ স্টেটের ভিতরে যেটা দিয়ে দিবে, এটা হচ্ছে আপনার কারেন্ট ভ্যালুটা। ওকে, মানে বর্তমানে এটা ভ্যালুটা কী আছে। সেট কাউন্টে যেটা হবে, সেট কাউন্টে হচ্ছে ভ্যালুটাকেও ইনক্রিজ করবে, ঠিক আছে। মানে ইনক্রিজ বলতে ইনক্রিজ ডিক্রিজ হোয়াট এভার, মানে এটা হচ্ছে বেসিক্যালি এটার ভিতরে কাজ করবে। ওকে, মনে করেন এখানে আমার একটা বাটন আছে আমার এই প্যারেন্ট কম্পোনেন্টের ভিতরে, বাটন। ওকে, এটা হচ্ছে, এটাকে আমি দিলাম হচ্ছে অ্যাড, বা অ্যাড না, আমি এটাকে দিলাম হচ্ছে ইনক্রিজ, তাহলে মেক সেন্স করবে। বা এটাকে আমি দিলাম ক্লাস। ওকে, দেখা যায় কি না জানি না, দেখি, হ্যাঁ দেখা যায়। ওকে, সো আপনি এটাকে যেটা করতে পারেন, জাভা স্ক্রিপ্টের অন ক্লিক বলে একটা জিনিস ছিল, মনে আছে? সো এটা কীভাবে করতাম আমরা, ও এন সি, আমরা হচ্ছে লিখতাম এইভাবে,
ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট লিখতাম হচ্ছে অন ক্লিক এভাবে। বাট রিঅ্যাক্টে যা লিখবেন সেটা হচ্ছে সব ক্যামেল ক্লাস। দেখেন আপনি যখন অন ক্লিক লিখতেছেন আপনাকে সাজেশন দিচ্ছে অন ক্লিকের সিটা ক্যাপিটাল। তাহলে রিঅ্যাক্টে হচ্ছে সবকিছু ক্যাপিটাল, জাস্ট একটু বলে রাখলাম। সো অন ক্লিক এটা যখন ক্লিক করা হবে, আমি জাস্ট আপাতত আমি একটা কনসোল লক করে দেখাই যে এটা ক্লিকড হইছে। ওকে? সো দেখেন ফার্স্টে দেখাচ্ছে ক্লিকড। কারণ কি দেখেন ক্লিকড। এখানে যে প্রবলেমটা হয়েছে হচ্ছে আপনার ও হচ্ছে আপনার কি করছে, ও হচ্ছে আপনার অটোমেটিকলি ফাংশনটাকে রান করে দিছে। ওকে, এটা তো একটা ফাংশন অন ক্লিক, হচ্ছে অটোমেটিকলি রান করে দিছে। সো এই জন্য ফাংশন আপনি যদি অন ক্লিক কোনো কিছু করতে চান, যেটা করতে হয় যেটা হচ্ছে এইভাবে একটা করে দিতে হয়। তার মানে হচ্ছে তুমি ফাংশনটা এখন রান করবা না, বাট যখন ক্লিক হবে তখন রান করবা। ওকে, সো আমি যদি এবার যদি রিফ্রেশ করি, দেখেন এভাবে কোনো কিছু নাই, তার মানে এবার কিন্তু রান করে নাই। ঠিক আছে, জিনিসগুলো বুঝছেন? জিনিসগুলো খুব আমি ছোট ছোট জিনিস বলতেছি, বাট এটা কিন্তু এটার ইম্প্যাক্টগুলো কিন্তু আপনি যখন বড় একটা প্রজেক্টে করতে যাবেন বিশাল। আপনি এরকম একটা অন ক্লিক ফাংশন রেখে আপনি ফাংশনটা লিখে দিলেন, ভাবতেছেন আসলে ফাংশনটা কেন কল হয়েছে সেটাই তো বুঝতেছি না। কারণ কি আপনার ওই যে বেসিকটা আপনার ক্লিয়ার না। আপনি যখন এই বেসিকগুলো করতেছেন, এটা যদি আপনি ক্লিয়ার করে যান, আপনি প্রজেক্ট তো করতেই পারবেন পরে, তাই না? বাট আপনি যদি বেসিকগুলো ক্লিয়ার করে না যান, দেন আপনি এটা লং রানে গিয়ে সাফার করবেন যে আসলে ফাংশনটা কেন কল হচ্ছে, ভ্যালুটা কেন দেখাচ্ছে। মানে আপনি তখন নিজেকেই কোশ্চেন করবেন যে আসলে সবই তো ঠিকঠাক মতো করলাম, কেন হচ্ছে না। কারণ কি, এই যে দেখেন আপনি সিম্পল মিস্টেক করে রাখবেন, কিন্তু আপনি বুঝবেনও যে এর ইম্প্যাক্ট এত বিশাল। যেমন দেখেন একটু আগে আমি যেটা করছিলাম, ডিরেক্ট ফাংশনটা দিয়ে রাখছিলাম, ও অটোমেটিকলি হচ্ছে এটা কল করে ফেলতেছিল। কারণ কি, আমি কল করিনি দেখে, মানে এটাকে বেসিক্যালি আমি এটাকে এভাবে লিখিনি দেখে। ঠিক আছে, বাট আপনি যদি এভাবে লেখেন, তার মানে কি করতেছে, যখন এটাকে ক্লিক করা হবে তখনই ফাংশনটা কল হবে বেসিক্যালি। ঠিক আছে, মানে আমি যেটা করতে চাই, অন ক্লিক যেটা করতে চাই, অন ক্লিকেই হবে। এবার দেখেন আমি এবার ক্লিক করতেছি, অন ক্লিক করলাম, ক্লিকড হয়েছে, আবার করলাম, আবার ক্লিকড হয়েছে, দুইবার করে হইলো। ঠিক আছে, তার মানে এই জিনিসটা আপনি বুঝতে পারলেন যে এটা ক্লিক হয়েছে। আচ্ছা, তার মানে এখন আমি যেটা করতে চাই, যেহেতু এটা প্লাস বাটন, যদি ক্লিক হয় তখন কি করবো, এটার ভ্যালুটাকে আমি বাড়ায় দিব। সো আমার সেট কাউন্টের ভ্যালুটা আমি কি করে দিব, কই গেল পারছো, হ্যাঁ, সেট কাউন্টের ভ্যালুটা আমি করে দিব কি, কাউন্ট প্লাস ওয়ান। তো কাউন্টের যে ভ্যালু আছে এটার সাথে আমি এক যোগ করে দিব। ঠিক আছে, সো আমার কাউন্টের ভ্যালু আছে 0, আমি এটাকে ক্লিক করলাম, কাউন্টের ভ্যালু হয়ে গেল কিন্তু 1, দেখছেন? আমি কিন্তু এখানে ক্লিক করলাম, কাউন্টের ভ্যালু হয়ে গেল, দেখছেন? কাউন্টের ভ্যালু বাড়তেছে আস্তে আস্তে, জাস্ট বিকজ কি আমি এখানে অন ক্লিকে আমি জাস্ট কি করে দিছি, কাউন্টের ভ্যালুটা এক এক করে বাড়াচ্ছি। এবার দেখেন আমি এটাকে মাইনাস আরেকটা বাটন দিয়ে দিই, সরি, এটা আমি মাইনাস আরেকটা বাটন দিয়ে দিই, এখানে দিলাম হচ্ছে মাইনাস, এবার কাউন্টের ভ্যালু হচ্ছে এক করে কমবে। ওকে, সো এবার দিলাম, এবার দেখেন আমি প্লাস দিলাম, বাড়তেছে 1 2 3 4 5 6 7 8 করে, এবার আমি মাইনাস দিলাম, এবার এক এক করে কমতেছে। ঠিক আছে, মাইনাসে চলে গেছে। এখন নট অনলি অন ক্লিক, আপনি হচ্ছে কি করতে পারেন, আপনি হচ্ছে অন মাউস ইন্টার বলে আছে, অন মাউস ইন্টার, মানে মাউস যখন ঢুকবে তখন ও এটা কাউন্ট বাড়ানো শুরু করবে। তো দেখেন এখানে আমি যেটা করব, আমি এখানে গেলাম, মাউসটাকে ঢুকাইলাম আস্তে করে, ঢুকাইলাম, -3 হলো, আবার দেখেন আবার ঢুকাইলাম, -2 হলো, আমি গেলাম -1 হলো। এবার দেখেন আমি কিন্তু ক্লিক করতেছি, আওয়াজ শুনতেছেন কিনা জানি না কিবোর্ডের, বাট আমি ক্লিক করতেছি, দেখেন ও কিন্তু বাড়তেছে না। কারণ কি, আমি এখানে দিয়ে রাখছি যে অন মাউস ইন্টার, মাউস যখন ঢুকবে তখন না ওর ভ্যালুটাকে বাড়াবে। ঠিক আছে, এই আর কি। বাট আমি যদি এখান থেকে বের হলাম, হবে না, আমি ঢুকলাম 0, প্রত্যেকবার ঢুকলাম একটু একটু করে, ঢুকলাম একটু একটু করে বাড়লাম, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, এই আর কি। সো এখানে অন মাউস ইন্টার ছাড়া অন মাউস এক্সিট আছে, এরকম অনেক কিছু আছে। ইভেন্টগুলো নিয়ে আপনারা একটু খেলা করেন, আমি জাস্ট বলে রাখলাম আপনাদেরকে। সো এভাবে হচ্ছে আপনি, তার মানে এখন ইউজ স্টেট যেটা করে, ও হচ্ছে বেসিক্যালি আপনার স্টেট নিয়ে কাজ করে। ঠিক আছে, তার মানে আপনি যেই স্টেটটা আছে ওই স্টেটটা আপনি যদি আপডেট করতে চান, তখন হচ্ছে যে আপডেটের জিনিসটা যেটাতে আপডেট করতে চান, আপনি হচ্ছে সেট কাউন্ট বা সেট ওটার ভিতরে পাঠিয়ে দিতে পারেন। দেন পাঠিয়ে দিতে পারেন, দেন হচ্ছে আপনার কি বলা যায়, আপডেটেড ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি কারেন্ট ভ্যালুটা, বেসিক্যালি এখানে এটা বাড়া দেওয়ার পর কি কারেন্ট ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল না, 0 থেকে 1 হয়ে গেল না, ওইটা হচ্ছে এই কাউন্টে বসে যায়, এই জন্য হচ্ছে এখানে দেখাচ্ছে বেসিক্যালি, এই আর কি কথা। সো সো আমরা হচ্ছে এবার একটু এপিআই নিয়ে কাজ করি। ঠিক আছে, এপিআই কি আগে জানেন আপনারা সবাই, এপিআই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। ওকে, সো আমি হচ্ছে এপিআইয়ের জন্য, বা এটা হচ্ছে কোনো একটা ইফেক্টের চেঞ্জের জন্য কাজ করা হয়, যেহেতু আপনি কোনো একটা জিনিস এপিআই থেকে আনবেন। সো আমি এখানে এটার জন্য রিঅ্যাক্টের ইউজ ইফেক্ট নামে একটা হুক আছে, আপনি সেটাতে কাজ করতে পারেন। যেমন
কনস্ট্যান্ট আচ্ছা ভ্যারিয়েবল পরে ডিক্লেয়ার করে আগে হচ্ছে হুকটাকে দেখাই ইউজ ইফেক্ট ঠিক আছে এটা কিভাবে লেখা হয় এটার ভিতরে সো এখানে একটা ইরোড দিচ্ছি ইরোডকে আমি ইউজ ইফেক্ট লিখেছি বাট এটা কিন্তু আনি নাই আমি সো এটাকে আমি নিয়ে আসলাম ইউজ ইফেক্ট হুকটাকে আচ্ছা সো ইউজ ইফেক্ট হুকটা কি হয় এখানে বেসিক্যালি হচ্ছে ফেচ করে আনা হয় সো চলেন আমরা একটা র্যান্ডম কিছু জোকস নিয়ে আসি র্যান্ডম জোকস জেনারেটর জেনারেটর না এপিআই এইটা নাকি দেখি আই ক্যান না এটা হচ্ছে অয় বানাইছে বাট দ্য থিং ইজ না আমি এটা চাচ্ছি না আমি চাচ্ছি হচ্ছে authentication.com কি বলে না এই ওয়েবসাইট না আচ্ছা আমরা লাস্ট দিন যে ইয়া করেছিলাম ওইখান থেকে নিয়ে আসি দাঁড়ান জাভাস্ক্রিপ্ট এপিআই জেএস স্ক্রিপ্ট ওপেন উইথ নোটপ্যাড বিকজ আমার জাস্ট এপিআই গুলো লাগবে সো হ্যাঁ আমরা এপিআই লিস্টগুলোকে নিয়ে আসি তাহলে দেখেন এটার মাধ্যমে কত সিম্পলি জিনিসগুলোকে ইজিলি করা যায় ওকে সো এগুলো হচ্ছে আমার এপিআই লিস্ট আচ্ছা এপিআই লিস্টটাকে আমি এখানে না এপিআই লিস্টটাকে হচ্ছে আমি অন্য জায়গায় লিখে রাখি তাহলে আপনাদের হুকসটা বুঝাইতে ইজিয়ার হবে এটা আমি হচ্ছে আমার রিডমি ফাইল লিখে রাখি চলে সব বাদ রিডমি ফাইল এভাবে লেখা ম্যাটার করে না ওকে থাকুক সমস্যা নেই সো ফার্স্ট হচ্ছে আমরা একটা ইমেজ জেনারেট করি ঠিক আছে দেখি এভাবে কি দেয় সো আমরা কি জানি কিভাবে একটা এপিআই কল করতে হয় ফেচ করব ফেচ করে দেন হচ্ছে আমরা বা আমি আরেকটা অ্যাপ্রোচ দেখাই এটা একটা ভালো অ্যাপ্রোচ কনস্ট্যান্ট রেস রেস লেখে রেসপন্স লেখে বা এটাকে আমি অ্যাসিনক্রোনাসও করতে পারি আচ্ছা আমি রেসপন্সটাকে কনসোল লক করি কীভাবে দিচ্ছি আমি জানি না ও হচ্ছে রেসপন্স আচ্ছা প্রমিস পেন্ডিং সো এটা আমার যেটা করতে হবে হ্যাঁ সো
দিস অ্যাসিনক্রোনাস বানাচ্ছে এটাকে। সো এইবার এটার আমি অ্যাওয়েট বানাই দিই, অ্যাওয়েট। এইবার রেসপন্সটাকে দিলে and এইবার ফেচ করি এটাকে, এবার কাজ করা উচিত। হ্যাঁ, তাহলে দেখেন ও যেটা, আচ্ছা কড জিরোর হইতেছে না, হ্যাঁ ঠিক আছে। তাহলে ও যেটা করছে এটারে এবার হচ্ছে ডেটার ভিতরে আমি, হ্যাঁ এটা জাস্ট বিকজ, হুম এবার এটা না, আমি জাস্ট ডেটাটাকে কনসোল লক করবো। তাহলে দেখেন এটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, তো কী করছি এখানে দেখেন, কিছু বোঝা লাগবে না। ইউজ ইফেক্ট হুকটের ভিতরে কী করছি, ইউজ ইফেক্ট হচ্ছে বেসিক্যালি কোনো কিছুর ইফেক্ট নিয়ে কাজ করে, ঠিক আছে। সো আমরা যখন এপিআই কলগুলো করব তখন হচ্ছে এখানে করব, বাট আমি যে অ্যাপ্রোচে করছি এটা হচ্ছে একটা বেস্ট প্র্যাকটিস। আপনি যখন কোনো একটা এপিআই কল করবেন আপনার হচ্ছে অ্যাসিনক্রোনাস ওয়েতে আগানো উচিত। অ্যাসিনক্রোনাস ওয়েতে কী করবেন, বেসিক্যালি আপনি একটা ফাংশন ক্রিয়েট করলেন, এটাকে একটা অ্যাসিনক্রোনাস ফাংশন লিখলেন। এটার ভিতরে আমরা নর্মালি এপিআই কীভাবে কল করি, কনস্ট্যান্ট রেসপন্স, রেসপন্স অ্যাওয়েট ফেচ করলাম, এটাকে আমি অ্যাসিনক্রোনাস করলাম। ডেটা আসলো যেটা, এটাকে আমি এটা আসার জন্য ওয়েট করলাম, ও আসলো, আসার পর এটাকে আমি জেসনে কনভার্ট করলাম, কনভার্ট করার পর এটা এরপরে হচ্ছে আমি দেখালাম, ঠিক আছে। সো এরপর এটা আসলো, এবার হচ্ছে আমি এটাকে দেখাবো, ঠিক আছে। সো আমি হচ্ছে এখানে একটা ইমেজ ট্যাগ দিলাম। এখানে দেখেন ইমেজ ট্যাগগুলো কীভাবে আছে, একটা সেলফ ক্লোজিং ট্র্যাক। আচ্ছা, অল্টারনেটিভ ট্যাগের ভিতরে হচ্ছে আমি এটাকে আচ্ছা আমি সোর্সের ভিতরে যেটা করতে পারি, আমি যে ডেটা, আচ্ছা এখানে যেটা লাগবে আমার হচ্ছে একটা ভ্যারিয়েবল লাগবে, বিকজ আমি এপিআই থেকে আনলেই তো হলো না, একটা ভ্যারিয়েবল রাখতে হবে। সো কনস্ট্যান্ট ডগ ইমেজ বা কনস্ট্যান্ট ডগ লিখে দিই, ঠিক আছে। ডগ সেট ডগ, এটা একটা কনভেনশন যে আপনি যখন যেটা জেনে কাজ করবেন ফার্স্টেরটা হচ্ছে এরকম থাকবে, পরেরটা সেট ওই ভ্যারিয়েবল নামটা, ঠিক আছে। এই আর কি। সো এই কনভেনশনটা ফলো করেন তাহলে আর কি বোঝা যাবে যে আপনি কোনটা নিয়ে কাজ করতেছেন। ইউজ স্টেটের ভিতরে আমার কাছে কোনো ডগ নাই, এই জন্য ফার্স্ট একটা এমটি, ওকে। আর এইখানে আমি যেটা করব, সোর্সের ভিতরে আমি ডগের ছবিটা বসায় দিব, ঠিক আছে, জন্য ডগ লিখে দিলাম। সো এবার যদি এখানে আসি, আমার এখানে ইমেজ ট্যাগ আছে কি নাই বোঝা যাবে না বিকজ অফ এটার কারণে। সো আমি যেটা করব, ডেটার ভিতরে আমার ডগটা আছে, কোথায় আছে, এটা আছে হচ্ছে আমার ডেটা ডট ইউআরএল এর ভিতরে। তাহলে আমি যেটা করব, আমি হচ্ছে এবার হচ্ছে ডেটা ডট ইউআরএলটাকে আমি কনসোল লক করি, ডেটা ডট ইউআরএল। তো এবার যদি এখানে আসি, ইউআরএলটাকে আমি পেয়ে গেলাম, দেখছেন ইউআরএল পেয়ে গেলাম ডগের। সো আমি যেটা করব, আমি হচ্ছে এটাকে আমি সেট করে দিব যে সেট ডগ কি ডেটা ডট ইউআরএল এর ভিতরে যেটা আছে এইটা। এবার যদি আমি এখানে আসি, আমার দেখেন ডগটা চলে আসছে। কল হলো না কেন, এই তো ডগটা চলে আসছে। ও এটা মাঝে মধ্যে ইমেজ ছাড়া ভিডিও থাকে, ঠিক আছে, দেখছেন ডগটা চলে এসেছে। সো এটাও আমি হচ্ছে একটা সেট টাইম আউট দিয়ে দিতে পারি এখানে, যে আমি হচ্ছে এটা কল হবে সেট টাইম আউট। ঠিক আছে, এটা হচ্ছে 2 সেকেন্ড পর পর কল করবে। আচ্ছা এইটাগুলো হয়তো ভিডিও আসতেছে। সো এইখানেও আমি একটা জিনিস করতে পারি, আমি হচ্ছে এটা করার আগে তাহলে আরেকটা জিনিসও বুঝে যাবেন আপনারা, ডেটা ডট ইউআরএলটা আমি দেখি আসলে কি হইতেছে। তাহলে ও কল করতেছে ফার্স্টে জেপিজি, জেপিজি পাচ্ছে, জেপিজি দেখাচ্ছে, দেখাচ্ছে এটা এমপি4 পাচ্ছে এটা, আচ্ছা ওকে, ওকে এমপি4 পাচ্ছে, এমপি4। যেটা বেশি বড় এটা আমি একটা উইথ সিলেক্ট করে দিই, এটা হচ্ছে এইখানে। আচ্ছা এবার হচ্ছে আপনি যদি স্টাইল লিখতে চান এইচটিএমএল রিঅ্যাক্টের ভিতরে, সো এখানে স্টাইলটা কীভাবে লিখবেন, এইখানে জাস্ট সিম্পলি আপনি হচ্ছে স্টাইল ট্যাগের ভিতরে এভাবে লিখতে পারেন, যেটা দিয়ে দিলেন যে এখানে অটোমেটিক কিছু দেখাচ্ছে আমার, আচ্ছা দেখাক, যেটা দেখাইতেছে ওইটাই আমি
ইমপ্লিমেন্ট করে ফেলি। ঠিক আছে, ও আমাকে এরকম কিছু দেখাইতেছিল, ওই জন্য আমি এইভাবে দিয়ে দিছি। তো এবার হচ্ছে এটা দেখতে পাই না। আচ্ছা, তারপরে আমরা আরো কিছু এপিআই নিয়ে কাজ করছিলাম। আমরা হচ্ছে রিডমির ভিতরে কি ছিল আমাদের, সেম ভাবে ক্যাটের একটা ছিল, পার্সোনাল একটা ছিল। আমরা ওইভাবে এত কিছু যাচ্ছি না। আমরা হচ্ছে চলেন ওয়েদারটা নিয়ে কাজ করি। আমরা হচ্ছে উম, আমি মনে করি আরেকটা কম্পোনেন্ট বানাইলাম, কম্পোনেন্টের নাম দিলাম হচ্ছে ওয়েদার ডট জেএস। ওকে, আর এসসি দিয়ে আমি এটা বানাইলাম। অ্যান্ড আমি হচ্ছে এবার এইখানে করব। ওকে, ওইটাতে করলাম না। আমি হচ্ছে ইউজ ইফেক্টের ভিতরে, ও আরেকটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বলতে ভুলে গেছি আপনাদেরকে। এইটা হচ্ছে ইউজ ইফেক্ট। ওকে, এইটা হচ্ছে এবার আমি ওইটাকে নিয়ে আসি, দাঁড়া। এখানে যেটা ফেচ করছিলাম, না এটা ইউজ ইফেক্ট না, বেসিক্যালি এটা হবে হচ্ছে আপনার ইনপুটের উপরে ডিপেন্ড করবে। সো এখানে আইডি লাগবে না আমাদের। এখানে মনে করেন নেমও লাগবে না আমাদের। এবার অ্যাপ.জেএস এর ভিতরে আমি জাস্ট এটাকে কল করে দিব, আমার ইমেজটা যেখানে, এইখানে হচ্ছে আমি জাস্ট ওয়েদারকে কল করে দিলাম। সো আমাকে ওয়েদার আপডেট দেখাবে। লিখিনি কেমনে আসবে, এই যে ইনপুট ফিল্ডটা চলে আসছে। ওকে, কনস্ট্যান্ট ওয়েদার ডেটা সেট ওয়েদার ডেটা, এটা একটা ইউজ স্টেটের ভিতরে। এটা আমি কিভাবে দিতে চাই না, জাস্ট আমি একটা এটাকে একটা এমটি অবজেক্ট দিয়ে রাখলাম। ওকে, সো এবার আমি একটা ফাংশন বানাই যে কনস্ট্যান্ট গেট ওয়েদার ডেটা। এবার হচ্ছে আমি ফেচটা করব। আমি যেটা করব, এখানে যেটা করছিলাম এটাই এখানে করব, ফেচ এপিআই। আচ্ছা, এখানে তো ডক করছিলাম, এখানে এটা এগুলা বাদ দিয়ে দিই। এটা হচ্ছে আমার এন্ড পয়েন্টটা ছিল হচ্ছে, এটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্টটা ছিল। আচ্ছা, আপাতত টরন্টটা দেখাই। দেন হচ্ছে রেসপন্স জেসন, এখানে ডেটাটাকে আমি সেট করি। এটা আমাদের কাজ নেই, আমি জাস্ট আপাতত দেখাই। ওকে, সো এইটাকে হচ্ছে আমি ফেচ এপিআইটাকে কল করলাম। ওকে, এবার হচ্ছে আমি আপাতত আমি জাস্ট একটা বাটন দেই, গেট অন ক্লিক। এটাকে ক্লিকে হচ্ছে আমার কি হবে, আমার এই ফাংশনটা জেনারেট হবে। ওকে, আচ্ছা, ডগের ওটা একটু কনসোল লকটা অফ করে দিই, এটা একটু ডিস্টার্বিং, বিকজ আমি এটা ডান ডাউন দেখানো। ওকে, সো আমি এখানে যদি গেট দিলাম, আচ্ছা অ্যাক্সেস টু ফেচ, এটা ব্লক বাই, আচ্ছা এটা কর্সের কারণে প্রবলেম হয়েছে, ফেল টু ফেচ, ফেচে প্রবলেম হয়েছে। কেন প্রবলেম হয়েছে, আচ্ছা দেখি এটা কি কাজ করতেছে কিনা।
থার্ড পার্টি সার্ভিসের এটাই সমস্যা। এই যে দেখছেন আপ অ্যান্ড রানিং না, সার্ভিস ডাউন থাকে। সো এটাই হচ্ছে সমস্যা। প্রজেক্ট দেখানোর আগে ঠিক ছিল, এখন দেখাইতে গেলাম ডাউন। এবার মেবি আসতেছে, ওর জন্য টাইম নিচ্ছে। হ্যাঁ চলে আসছে। সো হ্যাঁ, সো এবার গেট দিলাম। হ্যাঁ চলে আসছে, নাইস। সো তার মানে এবার ফোরকাস্টও দেখতে পাচ্ছি। এবার আমার কাছে পুরো অবজেক্ট, আচ্ছা এটা কি আকারে দিচ্ছে ডেটাটা, মানে ও দিচ্ছে অবজেক্ট আকারে। হ্যাঁ, সো তাহলে আমি যেটা করব, ডেটা ডট টেম্পারেচার, হ্যাঁ তাহলে আমি যেটা করব, আমি এখানে একটা আহ, উম, 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 হুম, আমি হচ্ছে একটা ডিভ লিখলাম। আমি আপাতত কোনো স্টাইলিং করলাম না, আমি জাস্ট কীভাবে জিনিসটা কাজ করে এবং কন্ডিশনাল কীভাবে রেন্ডার করা হয় সেই জিনিসটা দেখব। সো আমি একটা ডিভ নিলাম, ডিভের ভিতরে হচ্ছে আমার সব কিছু থাকবে। সেটা হচ্ছে আমার কী কী লেখা যায়, আমার হচ্ছে ফার্স্ট কী কী দিচ্ছে বেসিক্যালি। আমি যদি এখানে দিলাম ফার্স্টে একটা আমি হেডিং দিলাম যে ওয়েদার ওয়েদার ফোরকাস্ট অফ, এটা আসবে হচ্ছে আমার নামটা। সো নামটা কোথায় আসছে, নামটা হচ্ছে আমি যেই নামটা পাচ্ছি সেই নামটা। ওকে, সো এটার আমি করতে পারি কি, এটার আমি একটা ভ্যারিয়েবল রাখতে পারি, বা ওয়েদার ফোরকাস্টের নামটাকে আপাতত দেখালাম না, আমি জাস্ট যেটার পাচ্ছি এটা দেখাই, ওয়েদার ফোরকাস্ট। তারপর এখানে প্যারাগ্রাফের ভিতরে দিলাম হচ্ছে আমার কি কি দিচ্ছে, আমাকে দিচ্ছে হচ্ছে টেম্পারেচারটা। ঠিক আছে, এটা হচ্ছে টেম্পারেচার উইন্ড ডেসক্রিপশন। টেম্পারেচার যেভাবে দিচ্ছি ভাবে লিখি, টেম্পারেচার উইন্ড ডেসক্রিপশন, টেম্পারেচার, তারপরে হচ্ছে উইন্ড, তারপরে হচ্ছে ডেসক্রিপশন, তারপর আর কি, টেম্পারেচার উইন্ড ডেসক্রিপশন, আর কিছু দিচ্ছে, ফোরকাস্ট দিচ্ছে। ফোরকাস্টটা আপাতত যাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা ফোরকাস্টও দেখাইতে পারি চাইলে। উম, 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 উম। বা ওয়েদার ফোরকাস্ট, ওটার ভিতরে আমি দেখাইতে পারি। সেটা কীভাবে দিচ্ছে ওয়েদার ফোরকাস্টে, এটা কিন্তু একটা অ্যাড, দেখছেন অ্যাডের ভিতরে দেওয়া ডে 1 ডে 2 ডে 3 এভাবে করে দেওয়া। সো আমি ওইটাই দিয়ে দিই। আচ্ছা এটাতে আমি আরেকটা ডিভ লিখি যে, ওপস, এটাকে আরেকটা ডিভ লিখি যে ওয়েদার ফোরকাস্ট। আচ্ছা এখানে ওয়েদারটা লিখি, এখানে জাস্ট ওয়েদার লিখি, ওয়েদার ফোরকাস্ট। অ্যান্ড এটা থাকবে হচ্ছে বেসিক্যালি ম্যাপ করে দেখাবো। সো হুম, আচ্ছা এবার হচ্ছে তাহলে আমি সেট ওয়েদার ডেটা, এবার আমি ওয়েদার ডেটা যেহেতু পেলাম, এটাকে আমি সেট করে দিই। এটা কোথায় আছে, আমার ডেটার ভিতরে, আমি যে ডেটাটা পাইলাম এটার ভিতরে। সো ডেটার ভিতরে এখন আমার ওয়েদারটা, টেম্পারেচার কীভাবে আসছে, টেম্পারেচার ওয়েদার ডেটা ডট টেম্পারেচার। তাহলে এটা হচ্ছে ওয়েদার ডেটা ডট টেম্পারেচার। ওকে, সেমভাবেই এটা ডট উইন্ড, এইটা ডট ডেসক্রিপশন। ঠিক আছে, আপাতত এতটুকু দেখাই। ওকে, আচ্ছা এবার দেখেন, এবার আমি এখানে জাস্ট গেট দিলাম, যে ভ্যালুটা পেলো ও এখানে সুন্দর মতো বসায় ফেলো। তার মানে কি, টেম্পারেচার পেলাম, উইন্ড পেলাম, ডেসক্রিপশন। আচ্ছা ওয়েদার ফোরকাস্ট এবার করে ফেলি। ওয়েদার ফোরকাস্টটি কি, ওটা হচ্ছে বেসিক্যালি ও একটা অ্যারের ভিতরে আছে। সো অ্যারের ভিতর থেকে আমি যদি দেখাতে চাই কী করতে হবে, আমার হচ্ছে ম্যাপ করতে হবে। ঠিক আছে, সো ওয়েদার ডেটা ডট, এটা কীভাবে না, ফোরকাস্ট নামে, ওয়েদার ডেটা ডট ফোরকাস্ট। তাহলে আমি যেটা করবো, ওয়েদার ডেটা ওয়েদার ডেটা ডট ফোরকাস্ট, ফোরকাস্ট ডট ম্যাপ। তার মানে আমি ওয়েদার ডেটা থেকে
ফোরকাস্টটাকে কি করতেছি, ম্যাপ করতেছি, ঠিক আছে, ES6 এর যে ম্যাপ ফাংশন, ম্যাপ করে কি পাইতেছি, আমি যে ডেটাটা পাচ্ছি আমি কি করব, এই ডেটা থেকে আমি হচ্ছে মনে করেন লিস্ট দেখালাম কয়েকটা, ঠিক আছে, আমি হচ্ছে একটা লিস্ট দেখাইলাম, লিস্টের ভিতরে কি থাকবে আমার ডেটা ডট, আমাকে কি কি দিচ্ছে দেখেন, আমাকে দিচ্ছে হচ্ছে ও ডে ওয়ান, ডে টু, আচ্ছা ডে, টেম্পারেচার, উইন্ড, তাহলে আমি দিব যে ডে, ডেটা ডট ডে, ডেটা ডট ডে, ডেটা ডট উইন্ড, ডেটা ডট টেম্পারেচার। ওকে, সো এইবার যদি, আচ্ছা লিস্ট না, এটাকে আমার লিস্ট না দিয়ে আমি একটা প্যারাগ্রাফই দিই জাস্ট, আচ্ছা লিস্টই দিই, তাহলে এটাকে আমি এইটা তাহলে আমি একটা আনঅর্ডার লিস্টে ঢুকাই দিই, এইটাকে আমি একটা অর্ডার লিস্টে ঢুকাই দিলে অর্ডার লিস্টের ভিতরে এটা থাকবে। হ্যাঁ, সো এবার যদি, আচ্ছা ওইখানে অলরেডি দেওয়া আছে অর্ডার আনঅর্ডার, এটা লিস্টই দিব না, এটা হচ্ছে আমি ওকে। সো এবার যদি এখানে আসি, হ্যাঁ, এখানে একটা ইরর আছে, ইরর কেন হয়েছে আমি বলতেছি আপনাদেরকে। ওকে, ফোরকাস্ট ম্যাপ টেম্পারেচার, এখানে লিস্ট না, এটাকে আমি দিলাম হচ্ছে বেসিক্যালি H3 দিয়ে দিলাম। দেখেন এবারও কিছু ইরর দিচ্ছে, ইরর কেন দিচ্ছে, যে ক্যান নট রিড প্রপার্টিস অফ আনডিফাইন্ড রিডিং ম্যাপ, মানে আমি যে এখানে জিনিসগুলো করতে চাচ্ছি, ম্যাপ করতে চাচ্ছি, ওইটা পড়তে পারতেছে না, কেন পারতেছে না, বিকজ আমার কাছে তো ওয়েদার ডেটাই নাই, সো ওয়েদার ডেটার ফোরকাস্টও কেমনে করবে, তাই না? সো এই জন্য আমি যেটা করে দিব, যখন দেখবেন এরকম প্রবলেম হচ্ছে, বাট তখন কি করে দিবেন, তখন এই ডটের আগে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিবেন, তার মানে হচ্ছে যদি ওইটা থাকে ওটা দেখাবে, না হলে এটার জন্য ব্রেক করবে না, ঠিক আছে? এটা খুবই কমন একটা জিনিস, এরকম হইলে জাস্ট এটা দিয়ে দিবেন, দেখবেন আপনার প্রবলেম সলভ। ওকে, তো সেমভাবে এটা যদি থাকে ম্যাপ করবে, এটা ডট ডেটা, এটা ডট উইন্ড, এটা ডট টেম্পারেচার। ওকে, সো এবার যদি আপনার এখানে আসেন, আচ্ছা ম্যাপ করতে পারতেছে না, কোথায় আর কোথায় ছিল, আচ্ছা এটাকে আপাতত একটু কমেন্ট করি, দাঁড়াও প্রবলেমটা ফিক্স করি আগে, ঠিক আছে? আচ্ছা, সো এবার যদি, আচ্ছা গেট দিলে আসবে না, আমি হচ্ছে আমার কম্পোনেন্টটাকে আবার আনকমেন্ট করি, আবার ইরোড দেওয়ার কথা, হ্যাঁ দিছে, কারণ কি আমি এটা দেখা দিচ্ছি। সো এই জন্য আমি যেটা করব, এটাকে আমি হচ্ছে কন্ডিশনালি রেন্ডার করব, যে আমি ডিফটা কখন দেখাবো, যদি আমার ওয়েদার ডেটার ভিতরে টেম্পারেচার থাকে তাহলে তুমি এই ডিফ দেখাবা, নাহলে তোমার আমার এই ডিফ দেখানোর দরকার নাই। ওয়েদার ডেটা ডট টেম্পারেচার যদি থাকে, ঠিক আছে, অ্যান্ড মানে হচ্ছে যদি থাকে তাহলে এই ডিফ দেখাবা, ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে এবার আমি গেট দিলাম, ও হচ্ছে আমাকে, আচ্ছা এই যে আবার ওই প্রবলেম, মানে ওদের সাইটটাই একটা ফাউল সাইট। দেখি অল্টারনেটিভ আছে কিনা, এখন অল্টারনেটিভ খোঁজাও তো টাফ, ওয়েদার এপিআই।
আচ্ছা, সো এটা আপ অ্যান্ড রানিং আবার। সো এবার যদি আমি গেট দেই, তাহলে দেখেন ও কি করতেছে, আমার ওটা গেট করে দেন হচ্ছে সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা জানি না, সাউন্ড কই, শুনতে পাচ্ছেন না আমাকে? ওকে, গ্রেট। সো ওয়েদার এপিআই ও যেটা করতেছে, ও হচ্ছে বেসিক্যালি এখান থেকে এনে দেন হচ্ছে দেখাচ্ছে, ঠিক আছে? এবং এখানে একটা ইরোড দেখতে পাচ্ছেন, ইরোডটা কি, ইচ চাইল্ড ইন এ লিস্ট শুড হ্যাভ এ ইউনিক কি। তার মানে আপনি যখন কোনো কিছু ম্যাপ করবেন, রিয়্যাক্ট যেটা করে, রিয়্যাক্ট হচ্ছে ও ইউনিক কিছু খুঁজতে চায়, ও নিজে রেন্ডার করে, ঠিক আছে? তো রিয়্যাক্টের একটা অনেক বিউটিফুল কনসেপ্ট আছে, সেটা হচ্ছে রিয়্যাক্টের হচ্ছে ভার্চুয়াল ডম নামে একটা জিনিস আছে। রিয়্যাক্ট যেটা করে, ও হচ্ছে ওর পুরা ওয়েবসাইটটাকে, পুরা ডমটাকে, ডকুমেন্ট অবজেক্ট মডেলকে ও একটা ভার্চুয়াল কপি হিসেবে রেখে দেয়, ঠিক আছে? সো এটাও আপনি ইন্টারভিউতে একটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে রিয়্যাক্টের ভার্চুয়াল ডম কি, ভার্চুয়াল ডম কি। ও হচ্ছে বেসিক্যালি রিয়্যাক্টের পুরো ওয়েবসাইটকে বা পুরো ডমকেও একটা কপি করে রাখে, এবং কোনো জায়গায় যদি কোনো চেঞ্জেস হয়, ও হচ্ছে জাস্ট এক্স্যাক্টলি ওই চেঞ্জেসটাকে ও ওয়েবসাইটে রিফ্লেক্ট করে, ঠিক আছে? সো ইউজুয়ালি এইচটিএমএল ওয়েবসাইটগুলোতে যেটা হয়, ও হচ্ছে পুরা ওয়েবসাইট লাইন বাই লাইন গিয়ে তারপরে গো থ্রু করে যেখানে চেঞ্জেস হয় ওখানে ও রেন্ডার করে। বাট রিয়্যাক্টের ক্ষেত্রে, মানে রিয়্যাক্ট কেন এত ফাস্ট, জাস্ট বিকজ হচ্ছে রিয়্যাক্ট আপনার যেখানে চেঞ্জেস হয়, জাস্ট ও হচ্ছে ওই ভার্চুয়াল যে ডম বানায়, ডমে হচ্ছে চেঞ্জেসটাকে পুশ করে অ্যান্ড ওইটাকে রিয়েল ডমের সাথে কম্পেয়ার করে যেটা আপডেট হয় সেটা হচ্ছে ও দেখায়। ওকে, এই আর কি। সো এখানে আমি যেটা করতেছিলাম, আমি হচ্ছে এখানে ম্যাপ করতেছিলাম। সো আমি এখানে একটা H3 ভিতরে দিয়ে দিই, যে আমি এখানে মনে করেন এখানে একটা ইন্ডেক্স দিয়ে দিই, যেই ডেটার সাথে ইন্ডেক্স দিয়ে দিলাম, অ্যান্ড এইখানে আমি যেতে দিতে পারি, আমি হচ্ছে কির ভিতরে, ঠিক আছে, আমি কি করলাম, ইন্ডেক্সটাকে দিয়ে দিলাম। তাহলে এইভাবে হচ্ছে আপনি এই এররটা সলভ হয়ে গেল। তাহলে আপনি যখন ইনিশিয়ালি স্টার্ট করবেন, তখন বিগিনার লেভেলে দেখবেন এই টাইপের এররগুলোই হবে আপনার। আপনি হইতে পারে কোনো কিছু আসতেছে না বা দেওয়ার পরও আসতেছে না, তাহলে আপনি দেখবেন যে ভ্যারিয়েবল লিখছেন, ভ্যারিয়েবল ওইটা দেওয়া হয় না, দেখে আসতেছে না, ঠিক আছে, দিলেন গেট দিলেন, চলে আসলো। আচ্ছা, এবার আমি যেটা করব, এটা আমি এটাকে আরেকটা লেভেল আপ করব। এটা হচ্ছে আমি এইবার হচ্ছে আমি গেট, এই বাটনটাই থাকবে না, এই বাটনটাই বাদ, আমি হচ্ছে এটাকে কল করব হচ্ছে অন চেঞ্জে। ওকে, উপস, সো একটা মিস্টেক হয়েছে, হ্যাঁ। আমি এটাকে কল করব হচ্ছে অন চেঞ্জে। কিসের অন চেঞ্জে, আমার যে ইনপুট ভ্যালুটা, আমি তো এটাতে একটা কিছু একটা লিখছি, সো ইনপুট ভ্যালুর অন চেঞ্জ, অন চেঞ্জ ক্যাপচা, ঠিক আছে? যদি যেটা চেঞ্জ হয়েছে এটার অ্যাগেনস্টও ক্যাপচার করবে। এখানে আমি যেটা করে দিব, এখানে হচ্ছে আমি ইভেন্টটাকে নিলাম, and এইখানে এখানে না, এখানে ইভেন্টটাকে নিলাম, অ্যান্ড এইখানে আমি যেটা পাঠিয়ে দিব, যে ওয়েট, এখানে পাঠিয়ে দিব হচ্ছে ই ডট ভ্যালুটাকে, আরে হয়ে গেল, এইখানে পাঠিয়ে দিব ই ডট ভ্যালুটাকে, ইভেন্টের যে ভ্যালুটা অন ওয়েদার ডেটার ভিতরে। আচ্ছা, দাঁড়া, এটাকে আমি হচ্ছে ফেচ করার আগে আমি জাস্ট দেখি যে এখানে লোকেশনেও কি পায়, ঠিক আছে, লোকেশন, হ্যাঁ। সো আমি এখানে দিলাম ঢাকা। আচ্ছা, আনডিফাইন্ড পাচ্ছে। সো এইখানে আহ, ঢাকা, আচ্ছা, এখানে ভ্যালুটা আছে হচ্ছে ডেটা ডট, দাঁড়ান, ডেটা ডট ভ্যালু আই গেছে, ভুলে গেছিলাম, এটা এটা মাথায় আসতেছে না, এটা হচ্ছে ই ডট, ই ডট ভ্যালুই তো, ই ডট ডট গেট ডট ভ্যালু।
কারো যদি মাথায় থাকে কাইন্ডলি চ্যাটে লিখতে পারেন। ডেটা ডট প্রিভেন্ট ডট ভ্যালু। টার্গেট ডট ভ্যালু, হ্যাঁ ওই টার্মটাই মাথা আসতেছিল না। ই ডট টার্গেট ডট ভ্যালু, তাহলে ই ডট টার্গেট ডট ভ্যালু। সো এইবার যদি লোকেশনটাকে আমরা দেখি, সো এখানে উপস ঢাকা, হ্যাঁ তার মানে ঢাকা চলে আসছে। সো তাহলে আমি যেটা করব, আমি হচ্ছে এটাকে কল করব, বাট এইখানে এবার লোকেশনটা দিব হচ্ছে আমার কিসের লোকেশন, এইখানে আমি যেই লোকেশনটা পাঠাইছি মানে যে জিনিসটা লিখেছি সেইটা, ঠিক আছে। সো আমি ক্যারেটের মাধ্যমে এইবার এইটাকে বানায় ফেলবো হচ্ছে আমার লোকেশন। ওকে, তো দেখছেন কি করছি, আমি যেই ইনপুট ফিল্ডে যে জিনিসটা লিখেছি সেইটা হচ্ছে আমি এখানে দেখাবো এবার। ওকে, সো এবার যদি আসি তাহলে দেখেন আমি এখানে লিখবো হচ্ছে ঢাকা, তাহলে ও ঢাকার ভ্যালুটা নিয়ে দেন দেখানো হচ্ছে, যেহেতু ফেল করছে তার মানে এটা সার্ভার আবার ডাউন। খুবই সিটি, তো এটা আপনারা পরে ট্রাই করবেন, আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাইলাম, ঠিক আছে। সো কী করলাম এখানে, আমরা এখানে জাস্ট হচ্ছে সিম্পলি আমরা অন চেঞ্জে এপিআইটাকে কল করব, যেই ভ্যালুটা পাইলাম এটাকে ই ডট টার্গেট ভ্যালুটা নিয়ে দেন হচ্ছে এখানে পাঠিয়ে দিব, পাঠিয়ে দিলে এটা ডান, এই আর কি। সো এটাই ছিল বেসিক্যালি আপনার ইউজ স্টেট এবং ইউজ ইফেক্ট হুকটা, এবং মোটামুটি আপনি 90% টাইমে হচ্ছে এই সকল হুকগুলোই ব্যবহার করা হয়, ইউজ স্টেট, ইউজ ইফেক্ট, তারপরে হচ্ছে এই আর কি। সো আচ্ছা আমি কুইকলি একটা জিনিস করি, আপনাদের হচ্ছে রিঅ্যাক্টের একটা বয়লার প্লেট কীভাবে ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা দেখায়। ওকে, সো বেসিক্যালি হচ্ছে রিঅ্যাক্টের বেসিক এই জিনিসগুলো এতটুকুই ছিল, ঠিক আছে। সো